আচ্ছা, আমাদের ওই সিলেবাসের খুব সামান্য জিনিস বাকি আছে, তবে তার আশপাশের বেশ কিছু জিনিস বলতে হবে। বলার জন্য হয়তো আজকে যে ভাবছিলাম যে এটা আমি শেষ করে দিতে পারবো, সেটা শেষ হবে না। হ্যাঁ, আমাদের আর একটা ক্লাস লাগবে। কারণ তোর ইমালশনটা প্রায় কিছুই নেই, শুধু মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইমালশন জাস্ট নামটা বলা আছে, সেইটা সম্বন্ধে দু চারটে কথাবার্তা বললেই হবে। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে মাইসেলিস, রিভার্স মাইসেলিস, মাইসেলাইজেশন ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্স অফ মাইসেলাইজেশন, এই যে পুরো পার্টটা, সেই পার্টটা মানে এমনিতে জাস্ট সিলেবাসটা ধরে করলে একটা ক্লাসে হয়ে যায়। কিন্তু যেটা কথা হচ্ছে যে আমাকে কিছুটা ব্যাকগ্রাউন্ড বলতে হবে। যে ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য আমাদের যে লেকচার ভিডিওগুলো আমরা দিয়েছিলাম, তার ফোর্থ লেকচার, লাস্ট লেকচারটা একটু ভালো করে দেখতে বলেছিলাম। হ্যাঁ, সেইটা একটুখানি আরেকবার মানে আজকে যদি দেখে দেখে রাখো তো ঠিকই আছে। আগে যদি দেখে না রাখো তাহলে আরেকবার অবশ্যই কিন্তু দেখবে, কেননা আমরা যে জিনিসটা পড়াবো তাতে ওই গিভস অ্যাডজশন আইসোথাম, সেইটা সারফেস এক্সেস কনসেন্ট্রেশন, সারফেস এক্সেস অ্যামাউন্ট, এই সংক্রান্ত কিছু ধারণা যদি না থাকে তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমরা ওইটা একটুখানি রিক্যাপচুলেট করে দেবো, খুব সামান্য, মানে ডেরিভেশন টেরিভেশন কিছু না, কিন্তু গিভস অ্যাডজশন আইসোথামটা কি, এবং সেইখান থেকে কেমন করে অ্যাডেড সাবস্টেন্সের উপরে সারফেস টেনশন অফ এ লিকুইড, পার্টিকুলারলি ধরো জল, কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে আর কি, সেই সিচুয়েশনটা একটুখানি দেখে নেওয়া। সেখানে আমরা দেখবো যে তিনটে পসিবল টাইপ হতে পারে আর কি। কখনো সারফেস টেনশনটা বেড়ে যাবে, কখনো ধীরে ধীরে কমবে, কখনো র্যাপিডলি কমবে। লাস্টের যে পার্টটা, সেই পার্টটা বেসিক্যালি মাইসেলাইজেশন বা মাইসেলি ফরমেশনের জন্য অ্যাসোসিয়েটেড, সেইটা একটুখানি আলোচনা করা। আর মাইসেলি যেমন বলছি, তার রিভার্স মাইসেলি নিয়ে কিছু কথা কথাবার্তা বলা, তার থার্মোডাইনামিক্স আমি বলবো। আর তার যে থার্মোডাইনামিক্স, তার যে দুটো মডেল চলে, একটা যে মাস অ্যাকশন মডেল, একটা সিউডো ফেজ মডেল, এইটা দিয়ে তোমার আয়নিক এবং নন আয়নিক সারফ্যাক্ট্যান্সের জন্য তোমার কিভাবে তুমি ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনটাকে বের করবে, সেইটা নিয়ে যা সামান্য কথাবার্তা বলা। এবং এইখান থেকে নেট বা এই ধরনের পরীক্ষায় প্রচুর কোশ্চেন্স পড়েছে। হ্যাঁ, সেই জন্য এই জায়গাটা আমি বলবো যে খুব ভালো করে একটুখানি পড়া দরকার। হ্যাঁ, ওই জন্য তাড়াহুড়ো কিছু করার দরকার নেই। আমরা যেহেতু অন্য ক্লাসগুলো তো আমাদের হচ্ছে না, ক্লাসের বেশি চাপও নেই। হ্যাঁ, আর আমাদের ঠিক সময়ই হয়ে গেছে। হ্যাঁ, হয়তো কালকে যদি সময় পাই একটা ক্লাস নিয়ে নেবো। আমি আসলে সপ্তাহের মাঝে একটা ক্লাস নিয়ে নিতে পারতাম, তারপর আমি দেখলাম যে নিলে সেই সকালে নিতে হবে। সকালে নিলে তোমরা বেশি অ্যাটেন্ড করতে পারো না, তাহলে একটুখানি নর্মাল সময়ই নিই, যেহেতু আমাদের তাড়া নেই। আর যেহেতু নর্মাল সময়ে ক্লাস নিলেও তোমরা সবাই ক্লাস করছো না, তাতে ওই সকালেও নেওয়া যায়, আর ঠিক সময়ে 10টার সময় নেওয়াও তাই আর কি। আমরা কাল পরশুর মধ্যে আর একটা ক্লাস নিয়ে পাঠটাকে কমপ্লিট করে নেবো। আচ্ছা, হয়ে গেল। এটা নিচ্ছে না কেন? ট্যাবটা কাজ করছে না। মানে কি ক্লাস ভাল লাগছে না নাকি গো? আমার ক্লাস একদম ভালো লাগে না, ঠিক করে বলো না, অনেস্টলি। হুম, ছেলেরা শুনতে পাচ্ছ তো? না না। তা শুধু আপনার ক্লাস কেন, এরকম মানে অ্যাটেন্ডেন্স এরকমই থাকে ম্যাক্সিমাম, মানে 50% পপুলেশন এখানে বাড়িতেই পড়াশোনা করে। তা না, মানে এটা তো খুব একটা এ না, মানে ধরো ক্লাস মাস্টারমশাইরা নিচ্ছে, ক্লাস করছে না, তাহলে কি হয়, কনফিডেন্স কমে যায়। আমরা মনে করি যে নিশ্চয়ই খুব বাজে পড়াচ্ছি, সেই জন্য এরকম হচ্ছে। না না স্যার, দুটো সেমিস্টার থেকে এরকমই হচ্ছে। হুম, তাদের ক্লাস করানো বা তাদেরকে বলা তো আমাদের এখতিয়ারে নেই, তাদের যেটা তারা ভালো বুঝবে। তাই বটে। না মানে কি ক্লাসকে বোঝা যায় না, মানে আমার ক্লাসকে বোঝা টোঝা যাচ্ছে না? না না স্যার, ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমাদের ইন্টারফেসিয়াল কেমিস্ট্রি, হ্যাঁ, এইটার আজকে লেকচার 3, তাই তো? লেকচার 1-এ আমরা ওই কার্ভ সারফেস, ইয়াং ল্যাপ্লাস, কেলভিন ইকুয়েশন, এগুলোকে পড়েছিলাম। সেকেন্ড ক্লাসে অ্যাড্রাপশন অন সলিড, সেখান থেকে বিইটি অ্যাড্রাপশন আইসোটোপ, সেটা পড়েছি। আজকে থার্ড ক্লাসে আমরা পড়বো যেটা হচ্ছে মাইসেলিস, রিভার্স মাইসেলিস,
মাইসেলাইজেশন ইকুইলিব্রিয়াম, আর থার্মোডাইনামিক্স অফ মাইসেলাইজেশন। তাহলে এই কটা টপিক আমাদের আজকে আলোচনা করার চেষ্টা করতে হবে, দেখা যায় আমরা কতখানি পারি আর কি। আজকে হচ্ছে তোমার 30, তাই তো? 30 তারিখ, তাই না? আচ্ছা 31 31 আর একটা ছোট্ট পার্ট এই মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইমালশনস আছে, হ্যাঁ সেটা মানে খুবই ছোট একটা টপিক, সেটা ঠিক সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারবো। মানে সেটা মানে আজকে তো মনে হয় না আমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো, তবু দেখা যাক কতখানি যাওয়া যায়। আর দেখো এইটা মানে রিভার্স মাইসেলি এই কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করার জন্য তোমাকে প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে গিবস অ্যাডজর্পশন আইসোথার্ম বলে একটা জিনিস তোমাকে বুঝতে হবে আর কি। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তুমি একটা, আমি প্রথমে জলটা কি সলভেন্ট হিসেবে ভাবছি, মানে যে লিকুইডটা আমি কনসিডার করছি ধরে নাও সেটা হচ্ছে জল, ঠিক আছে? আচ্ছা, সারফেস টেনশন নিয়ে কিছু কথা আমরা বলেছিলাম, মানে যখন ভেপার প্রেসার ওপরে কার্ভ সারফেস, সেখান থেকে কেলভিন ইকুয়েশন বা তার আগে এক্সেস প্রেসার সংক্রান্ত ইয়াং ল্যাপ্লাস ইকুয়েশন করেছিলাম, সেইখানে আমি সারফেস টেনশন নিয়ে কিছু কথাবার্তা বলেছি। আর আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে সারফেস টেনশন একটা প্রপার্টি, যার জন্য হচ্ছে এই যে লিকুইড সারফেসটা সেটাকে স্ট্রেচ মেমব্রেনের মতো বিহেভ করবে এবং সে স্মলেস্ট পসিবল এরিয়ার মধ্যে থাকতে চাইবে। এবারে তুমি মলিকুলার ইন্টারপ্রিটেশন অফ সারফেস টেনশন যখন বলেছিলে তখন বলেছিলে যে বাল্কে যে মলিকুলগুলো আছে সেই বাল্কের মলিকুলগুলো তারা বেসিক্যালি তোমার সমস্ত দিক থেকে ইকুয়াল ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে বলে কোনো আনব্যালেন্স ফোর্স ফিল করছে না। সারফেসের মলিকুলগুলো সেটাকে নেট ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে, সেখানে একটা স্টেজ মেমব্রেনের মতো দেখতে লাগছে, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে তুমি যদি এইটাকে একটা বাল্ক ফেজ, মানে আমি অ্যাকচুয়ালি কি করি, আমরা তোমার যখন সারফেস টেনশন নিয়ে কথাবার্তা বলি আমরা অ্যাকচুয়ালি ধরে নিই যে নিচে লিকুইড আছে আর উপরে ভেপার আছে, তার মানে এখানে একটা ফেজ আছে এখানে একটা ফেজ আছে। তাহলে এই যে ফেজটা, এই ফেজটা ইউজুয়ালি তোমার লিকুইড ফেজ হয়, লিকুইড ফেজ, যেটা বাল্ক ফেজ, আর এই জায়গাটা হচ্ছে ভেপার ফেজ, যেটা বাল্ক ফেজ। তুমি এটাকে আলফা ফেজ, এটা পিটা ফেজ বলতে পারো। আর এই যে সারফেসটা, সেই সারফেসটা একটা ভীষণ থিন একটা এই হিসেবে ধরো, এটা হচ্ছে সারফেস, সারফেস অর অ্যাকচুয়ালি এটাকে বলা উচিত হচ্ছে তোমার ইন্টারফেস, মানে ইন্টারফেস আর কি। আর দুটো ফেজের মাঝখানে আছে বলে এইটা তোমার অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ইন্টারফেস, সারফেস আর ইন্টারফেস। আচ্ছা, ইন্টারফেজের তোমার হয়তো একটা উইথ থাকতে পারে, কিন্তু এটা অ্যাজিউম করে হয় যে যে সারফেসটাতে একটা এরিয়া আছে কিন্তু ভলিউম কিছু নেই, মানে উইথটা টেন্ডস টু 0 কিন্তু তার একটা সারফেস এরিয়া আছে, ঠিক আছে? তাহলে এইটা তুমি ইন্টারফেস হলে ইউজুয়ালি একটা ভলিউম তুমি কল্পনা করতে পারতে, হয়তো এরকম হলো যে একটা তোমার এই মানে এইটা অ্যাকচুয়ালি হয়তো অ্যাকচুয়াল সিচুয়েশন এটা একটা ইন্টারফেস, হ্যাঁ, তার একটা উইথ আছে, তার একটা ভলিউম আছে, কিন্তু এই যখন গিবস অ্যাবজর্পশন আইকোথর্মটাকে ডিরাইভ করেছিলেন তিনি ধরে নিয়েছিলেন যে এইটা অ্যাকচুয়ালি প্রচন্ড থিন, যার ভলিউমটা 0 কিন্তু তার একটা সারফেস এরিয়া আছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে এই যে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে এই যে যদি তুমি এই ইন্টারফেসটা লেসে সিগমা দিয়ে ডিফাইন করো, তাহলে কোন একটা পার্টিকুলার স্পিসিস তার নাম্বার অফ মোলস ইন দ্য সিগমা ফেজ, সিগমা ফেজ মানে হচ্ছে আমি এইটাকে জাস্ট সিগমা দিয়ে এক্সপ্রেস করছি, এই লিকুইড ফেজটা ধরো আলফা ফেজ দিয়ে এক্সপ্রেস করছি, আর ভেপার ফেজটা লেসে বিটা ফেজ দিয়ে এক্সপ্রেস করছি। তাহলে এইটা হচ্ছে তোমার
নাম্বার অফ মোলস অফ দ্য ith কম্পোনেন্ট ইন দ্য ইন্টারফেস বা অন দ্য সারফেস, সেটা হচ্ছে যে টোটাল ith স্পেসিফিক নাম্বার অফ মলিকুলস আছে মাইনাস এই যে দুটো বাল্ক ফেজ আছে তাতে যতখানি আছে সেই ডিফারেন্সটা। তাহলে দেখো তোমার যেটা কথা হচ্ছে যে এই সিস্টেমটা যদি ক্লোজ সিস্টেম হয়, টোটাল নাম্বার অফ মোলস অফ এ পার্টিকুলার স্পিসিস সেইটা তো ডিস্ট্রিবিউটেড হয়ে আছে কিছুটা আলফা ফেজে, কিছুটা বিটা ফেজে, আর কিছুটা ইন্টারফেজে। তাহলে সেই ইন্টারফেজ বা সারফেসে নাম্বার অফ মোলস অফ দ্য ith স্পিসিস সেটা হবে কত, যে এটা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ মোলস মাইনাস আলফা যে বাল্ক ফেজটা সেখানে ith স্পিসিসের নাম্বার অফ মোলস, আর এখানে যে বিটা বাল্ক ফেজে সেখানে টোটাল নাম্বার অফ মোলস এইটা। তাহলে এই যে এনআই সিগমাটা এটাকে বলা হয় সারফেস এক্সেস অ্যামাউন্ট। তাহলে যেখানে কি হলো, এনআইটা হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস অফ দ্য ith স্পিসিস, এইটা হচ্ছে টোটাল চালিয়ে পারে না, টোটাল নাম্বার অফ মোলস of the ith component আর ni alpha ni বিটাটা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস of the ith component in alpha and beta bulk phases respectively. ঠিক আছে, আর এনআই সিগমাটা হচ্ছে তাকে আমি মানে বেসিক্যালি যতখানি সারফেসে আছে আর কি সেই পরিমাণটা তাকে আমি সারফেস এক্সেস অ্যামাউন্ট বলছি। আচ্ছা, এবারে এই যে সারফেসটা তার এরিয়া যদি এ হয় তাহলে আমি একটা টার্ম ডিফাইন করছি গামা আই সিগমা, সেইটা তোমার বেসিক্যালি এনআই সিগমা ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে সারফেসের এরিয়াটা। সেটা কত হচ্ছে, এনআই মাইনাস এনআই আলফা প্লাস এনআই বিটা ডিভাইডেড বাই এ। আচ্ছা, এইটা হচ্ছে তোমার সারফেস এক্সেস অ্যামাউন্ট পার ইউনিট সারফেস এরিয়া, একে বলা হচ্ছে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। দিস ইজ দ্য সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। তাই সারফেস এক্সেস কনসেন্ট্রেশন এই টার্মটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে। দিস ইজ দ্য সারফেস এক্সেস কনসেন্ট্রেশন। আচ্ছা, এবারে তোমার আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে ধরে নাও একটা পিওর সারফেস আছে, মানে পিওর মানে পিওর সলভেন্ট কিছু একটা, মানে শুধু জল আছে আর এখানে যেমন জলীয় বাষ্প আছে, তাই তো। তাহলে এবারে আমি একটা ইমপিউরিটি অ্যাড করলাম, ইমপিউরিটিটা বিভিন্ন রকমের হতে পারে সেটা আসছে। তাহলে ইমপিউরিটি অ্যাড করলাম, তাহলে ইমপিউরিটি অ্যাড করলে এই যে জল তার সারফেস টেনশনে কি চেঞ্জ হবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার সেটা আমি দেখতে চাইছি। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে ভেরিয়েশন অফ সারফেস টেনশন অ্যাজ এ ফাংশন অফ কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাডেড ইমপিউরিটি, সেটা যে ইকুয়েশন দিয়ে গাইডেড হয় সেটাই হচ্ছে তোমার গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম। তাহলে আমরা দেখো, আমরা যখন তোমার অ্যাডজর্পশন আইসোথার্ম নিয়ে কথাবার্তা বলছিলাম এর আগের ক্লাসে, সেখানে বেসিক্যালি গ্যাসের অ্যাডজর্পশন অন সলিড সারফেস সেটা নিয়ে ইন্টারেস্টেড ছিলাম। তাহলে এখানে আমাদের প্রথমে যে জিনিসটা আলোচনা করছে সেটা হচ্ছে একটা সলিডের অ্যাডজর্পশন অন দ্য লিকুইড সারফেস। তাহলে সলিডের অ্যাডজর্পশন অন লিকুইড সারফেস যখন তুমি কনসিডার করো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে সারফেস টেনশন বা অনেক সময় ইন্টারফেসিয়াল টেনশনও তুমি বলতে পারো, সারফেস টেনশন বা ইন্টারফেসিয়াল টেনশনটা কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাডেড সলিউট তার উপরে কেমন করে ভ্যারি করছে সেইটাই হচ্ছে তোমার গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম। অ্যাবজর্পশন আইসোথার্ম। তো গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম বেসিক্যালি কি নিয়ে কথাবার্তা বলবে না, বেসিক্যালি যেটা নিয়ে কথাবার্তা বলবে সেটা হচ্ছে তোমার ভেরিয়েশন অফ সারফেস টেনশন বা ইন্টারফেসিয়াল টেনশন যাই বলো, ভেরিয়েশন অফ সারফেস টেনশন
as a function of concentration of the added solute at constant temperature. তাহলে Gibbs adsorption isothormটা হচ্ছে ভেরিয়েশন অফ সারফেস টেনশন অ্যাজ এ ফাংশন অফ কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাডেড সলিউট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। আচ্ছা, এবারে এর একটা ডেরিভেশন আছে, এই ডেরিভেশন ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না। তাহলে আমরা জাস্ট যেটা ফাইনাল ফর্ম আর কি সেটাকে লিখছি। ধরো যদি গামাটা হচ্ছে সারফেস টেনশন লিকুইড হয়, আর এই একটা C2 টার্ম আমি ইউজ করলাম, C2 হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট হয়। আসলে যে বাইনারি সলিউশনের জন্য সলভেন্ট, তার জন্য যে সাফিক্সটাকে ইউজ করতে হয় সেটা 1, আর সলিউটের জন্য সাফিক্সটাকে ইউজ করে কনভেনশনালি সেটা হচ্ছে 2। তার মানে d gamma by d C2 অর্থাৎ সারফেস টেনশনের চেঞ্জ অ্যাজ এ ফাংশন অফ কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাডেড সলিউট আর কি, সেইটা যে ইকুয়েশন দিয়ে যায় সেটা হচ্ছে -R2 by C2 ইন্টু গামা 2। ঠিক আছে, -RT by C2 ইন্টু গামা 2। তাহলে এই যে ইকুয়েশনটা দেখো, এখানে হচ্ছে গামা 2টা হচ্ছে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট। আমি গামা অলরেডি আগে ডিফাইন করেছি, গামা আই বলেছিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার আর সিগমা এই সাফিক্সটাকে আমি ইউজ করছি না, কারণ সিগমাটা জাস্ট এইটুকু ইমপ্লাই করে ওটা একটা সারফেস। ঠিক আছে, তাহলে দেখো ডি গামা বাই ডি সি টু এটা -RT বাই C2 ইন্টু গামা 2। এইটাই হচ্ছে দ্য পপুলার ফর্ম অফ গিভস অ্যাবজর্পশন আইসোথর্ম। আচ্ছা, তাহলে এই ইকুয়েশন থেকে এটা পরিষ্কার যে যদি তুমি এই সারফেস এক্সেস যে কনসেন্ট্রেশনটা তার সাইনটা বুঝতে পারো, সারফেস এক্সেস কনসেন্ট্রেশন সেটা যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয় বা 0 হয়, তার মতো করে ডি গামা বাই ডি C2টা ঠিক হবে। এবং সেখান থেকে তুমি বলতে পারবে উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাডেড সলিউট সারফেস টেনশন বা ইন্টারফেসিয়াল টেনশনটা বাড়ছে না একই থাকছে না কমছে। ঠিক আছে, তার মানে কি হলো, তাই এটা দাঁড়াচ্ছে যে তোমার এই গামা 2 এর ভ্যালুটা কি তার উপরে নির্ভর করে তোমার দেখতে হবে যে সারফেস টেনশন অফ দ্য সলিউশন সেটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে না কনস্ট্যান্ট থাকবে উইথ দ্য অ্যাডিশন অফ দ্য সলিউট। ঠিক আছে, আচ্ছা, এরকম 3টে পসিবিলিটি হতে পারে। সেই মতো করে সলিউট মানে যে সলিউটটা আমি অ্যাড করছি সারফেস টেনশনের ভেরিয়েশন দেখার জন্য, সেটাকে আমি 3টে টাইপে ভাগ করতে পারি। একটা টাইপ 1। আর টাইপ 1 মানে হচ্ছে আমি ইউজুয়ালি এই কিছু সিম্পল ইনঅর্গানিক সল্টস লাইক যেগুলো মানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, যেটা মানে জাস্ট ইউজ করা হয়। এছাড়া হচ্ছে ধরো যেগুলো জলে প্রচন্ড সলেবল আর কি, হ্যাঁ, সেই রকম কিছু একটা, সুক্রোজ, এইগুলো। তাহলে আমি যদি ইনঅর্গানিক সল্টস লাইক সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বা সুক্রোজ এদেরকে ইউজ করি, এরা কি হয়, এরা হচ্ছে হাইলি সলেবল ইন ওয়াটার। এরা হচ্ছে জলে প্রচন্ড সলেবল। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমি এখানে উপরে লেসে ভেপার আছে, নিচে লিকুইড আছে। আর এবারে কথাটা হচ্ছে সারফেসে এক্সেস আছে কিনা, সেটা তোমার সারফেস এক্সেস কনসেন্ট্রেশন দেবে। তাহলে এবারে তুমি দেখো যে এই যে স্পিসিসগুলো, সেই স্পিসিসগুলো তাদের বাল্কে চলে যাওয়ার টেন্ডেন্সি বেশি, কারণ জলের সঙ্গে এদের স্ট্রং অ্যাট্রাকশন থাকে। সুক্রোজের সঙ্গে জলের হাইড্রোজেন বন্ডিং হয়ে যাবে, বা সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড যখন তুমি দিচ্ছ, স্ট্রং ইলেকট্রোলাইট যেখানে Na+ বা Cl- বা ওদিকে K+ Cl-, তারা বেসিক্যালি হাইড্রেটেড হচ্ছে। হাইড্রেটেড হওয়া মানে প্রচন্ড স্টেবিলাইজ হওয়া। হ্যাঁ, মানে সেটা তোমরা তাদের সলিবিলিটি বা ইত্যাদি নিয়ে আলোচনা করার সময় তুমি জানো একটা সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি আছে যেটা প্রচন্ড ফেভারেবল। সে কি করবে, সে বাল্কে চলে যেতে চাইবে। তাহলে বাল্কে যদি চলে যেতে চায় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে না, এই যে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন আমি বলছি গামা 2, তাহলে এক্সেস তো নেই, বরং ডেফিসিয়েন্ট হবে। তাহলে এদেরকে যদি তুমি দাও, তারা কি সারফেসে থাকতে চাইবে না বাল্কে থাকতে চাইবে? তাহলে বাল্কে চলে যেতে চাইবে। তাহলে পরিষ্কার দেখো যে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন মানে বাল্কের রেসপেক্টে সারফেসে বেশি আছে কিনা। যদি বেশি থাকে তাহলে সেটা পজিটিভ, কিন্তু এই পার্টিকুলার কেসে কি হবে, অ্যাকচুয়ালি সারফেসে অ্যামাউন্টটা কমে যাবে দেন দ্য বাল্ক। তার মানে তার ক্ষেত্রে গামা 2টা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, এবং অল্পই নেগেটিভ হবে, মানে খুব যে র্যাপিড নেগেটিভ সেরকম না, মানে খুব লার্জ নেগেটিভ সেরকম না, অল্প নেগেটিভ হবে এইটা। তাহলে এই পার্টিকুলার কেসে গামা 2টা লেস দেন 0,
তাহলে এটা ইমপ্লাই করবে যে গিভস অ্যাডজস্ট আইসোথার্ম থেকে তুমি তখন লিখতে পারবে ডি গামা বাই ডি সি2টা সেটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 0। তার মানে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে যে সারফেস টেনশন ইনক্রিজ করবে increases with increasing concentration of solid। সলিড অ্যাড করার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সারফেস টেনশনটা বাড়বে। ঠিক আছে, তাহলে তুমি যদি ধরো এক্স অ্যাক্সিস বরাবর কনসেন্ট্রেশন প্লট করো আর ওয়াই অ্যাক্সিস বরাবর সারফেস টেনশন প্লট করো, আর আমি একটা হরাইজন্টাল লাইন টেনে রাখলাম, এই লাইনটা রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি তোমার গামা জুড়ো, অর্থাৎ পিওর যে ওয়াটার তার তোমার সারফেস টেনশন হচ্ছে পিওর সলভেন্টের জন্য, মানে জেনারেলি ওয়াটার না বলে ধর আমি পিওর সলভেন্টের জন্য, পিওর সলভেন্টের জন্য তোমার সারফেস টেনশনটা হচ্ছে এইটা। আর এবারে যখন তুমি এই টাইপ 1 টাইপের সলিউট অ্যাড করছো, তুমি কি দেখলে না সারফেস টেনশন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে তোমার টাইপ 1 এর জন্য। আচ্ছা, এবারে সেকেন্ড যে টাইপটা সেটা কি হচ্ছে না, তুমি ধরো একটা স্মল বা মিডিয়াম চেন অর্গানিক কম্পাউন্ড ইউজ করছো হ্যাভিং এ পোলার হেড, এরকম তুমি কাছে এটা ইউজ করছো আর কি। মানে ধরো মোটামুটি এই স্মল অর্গানিক পোলার মলিকুলস লাইক ধরো তুমি কিছু কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড ইত্যাদি নিচ্ছ, লাইক কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড এক্সেট্রা, স্মল অর্গানিক পোলার মলিকুলস লাইক এইটা। হ্যাঁ, এরা আর কি, মানে এরা কিন্তু সব নিউট্রাল। হ্যাঁ, মানে এই যে স্মল অর্গানিক পোলার মলিকুলগুলো নিচ্ছ এগুলো কিন্তু নিউট্রাল, মানে এমন নয় যে আমি আয়নস নিচ্ছি আর একটা নিউট্রাল স্পিসিস এদেরকে। আর এদেরকে তুমি সিম্বলিক্যালি ধরো এরকম লেখো, ধর একটা হাইড্রোফোবিক পার্ট আছে, তার সাথে একটা পোলার হেড আছে, মানে এই টাইপের ধরো স্ট্রাকচারটা তাদের। হ্যাঁ, তাহলে এই ধরনের যে স্ট্রাকচার থাকে তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো, যে যখন তোমার একটা পোলার হেড আছে সেটা COOH গ্রুপ বা SO3H গ্রুপ, তাহলে তারা যেটা করবে যে পোলার হেডটাকে সে বেসিক্যালি মানে জলের সঙ্গে আটকে রাখতে চাইবে, কারণ জল যেহেতু পোলার, তাহলে পোলার সলভেন্টের সাথে এই যে পোলার হেডটা আছে মানে স্মল অর্গানিক নিউট্রাল পোলার মলিকুলস লাইক কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক ইত্যাদি, একটা যে পোলার হেড আছে সেইটা সলভেন্টের সঙ্গে থাকতে চাইবে। আর তোমার হাইড্রোফোবিক যে পার্টটা অর্থাৎ হাইড্রোকার্বন যে পার্টটা, সেই হাইড্রোকার্বন পার্টটা কিন্তু সে বেসিক্যালি সলভেন্ট থেকে দূরে থাকতে চাইবে। তার মানে কি হবে, তারা দেখো সব সারফেসে অ্যাকুমুলেটেড হওয়ার চেষ্টা করবে, মানে পুরোটা যদি বাল্কে চলে আসে তাহলে এই হাইড্রোফোবিক পার্টটা থাকার জন্য জল সেটা পছন্দ করবে না। হ্যাঁ, তাহলে যেটা কথা হচ্ছে যে পোলার হেডটাকে জলের সঙ্গে থাকতে চায়, কিন্তু হাইড্রোফোবিক যে পার্টটা হাইড্রোকার্বন যে পার্টটা সেটা জলের সঙ্গে থাকতে চাইছে না। তাহলে তার পক্ষে থাকা সবচেয়ে সুবিধা হচ্ছে সারফেসে, যে পোলার হেডটা বাল্কের দিকে ঢুকিয়ে দেবে, অর্থাৎ পোলার সলভেন্টের দিকে ঢুকিয়ে দেবে, আর তোমার যেটা ওয়াটার রিপেলিং যে হাইড্রোফোবিক যে পার্টটা হচ্ছে জলের বাইরে থেকে যাচ্ছে। তাহলে এরকম সিচুয়েশন হবে। তাহলে এই যে পার্টিকুলার কেসটাতে দেখো, এই পার্টিকুলার কেসটাতে পরিষ্কার বুঝতে পারে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা এখন কিন্তু পজিটিভ হবে, কারণ বাল্কের তুলনায় এদের সারফেসে থাকার টেন্ডেন্সিটা বেশি। তা যদি থাকে তাহলে গিভস অ্যাডজস্টন আইসোথার্ম থেকে তুমি দেখতে পাচ্ছ ডি গামা বাই ডি সি2 সেটা বেসিক্যালি তোমার লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে না, গামাটা এখন ডিক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন সি2, গামাটা এখন ডিক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন সি2। ঠিক আছে, আর এইখানে যে ডিক্রিজ করাটা, সেই ডিক্রিজ করাটা যে প্রচন্ড র্যাপিড সেরকম নয়, এখন সোলি ডিক্রিজ করে, এইটাকে আমি নাম দিচ্ছি তোমার টাইপ 2 যেটা এটা। তাহলে টাইপ 2 এর ক্ষেত্রে তুমি একটা কার্বক্সিলিক অ্যাসিড বা সালফোনিক অ্যাসিড নিয়েছো, যার একটা পোলার হেড আছে আর হাইড্রোফোবিক একটা হাইড্রোকার্বন চেন পার্ট আছে, যেটা জলের সঙ্গে থাকতে চাইছে না। তো তাদেরকে যদি জলে মেশানোর চেষ্টা করো, তারা বেসিক্যালি সারফেসটাকে অকুপাই করার চেষ্টা করবে, তার জন্য সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা পজিটিভ হয়ে যাবে। আর সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা তোমার যে পজিটিভ হয়ে গেল,
সেইটা থেকে আমি গিভস অ্যাডজাস্ট আইকোতামটাকে ইউজ করে তুমি বুঝতে পারছো যে কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে হচ্ছে সারফেস টেন্সিটিটা ডিক্রিজ করছে, যেটা আমি গ্রাফিক্যালি টাইপ 2 এর দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে দুটো, সেইটা জাস্ট আমাদের একটুখানি আলোচনা করে নেওয়ার দরকার ছিল ফর কমপ্লিটনেস। তাহলে আমাদের মেন যে এমফ্যাসিসের জায়গাটা সেটা হচ্ছে তোমার বেসিক্যালি টাইপ 3। টাইপ 3 এটা নিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। আচ্ছা, টাইপ 3টা কি হচ্ছে না, এর আগের ক্ষেত্রে যেমন তুমি একটা নিউট্রাল অর্গানিক মলিকিউলস নিয়েছিলে হ্যাভিং এ পোলার হেড, এক্ষেত্রে তুমি একটা চার্জড অর্গানিক কম্পাউন্ড নিচ্ছ, মানে মিডিয়াম চেন চার্জড অর্গানিক কম্পাউন্ড নিচ্ছ, মানে যে কার্বক্সিলিক অ্যাসিড বা সালফোনিক অ্যাসিড নিয়েছিলে, বা হয়তো কোয়াটার্নারি অ্যামোনিয়াম সল্ট তুমি নিলে, হ্যাঁ, যেটা বেসিক্যালি সল্ট ফর্মে নেবে, মানে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, সালফোনিক অ্যাসিডের সল্ট বা কোয়াটার্নারি অ্যামোনিয়াম কম্পাউন্ড তাদের যে সল্ট ইত্যাদি যদি নেওয়া হয়, তাহলে এদের একটা চার্জ বা আয়নিক পোলার হেড আছে, আর একটা ওয়াটার রিপেলিং হাইড্রোফোবিক হাইড্রোকার্বন চেন আছে। তার মানে তোমার যেটা নিচ্ছ একটা মিডিয়াম চেন আয়নিক অর্গানিক কম্পাউন্ড, such as salts of carboxylic acid, সালফোনিক অ্যাসিড, এছাড়া তোমার কোয়াটার্নারি অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম সল্ট এক্সেট্রা। এদেরকে কি আছে, এদের আগের তুলনায় ওই একটা হাইড্রো কার্বন পার্ট আছে, তার সঙ্গে একটা পোলার হেড আছে। পোলার হেডটা যে চার্জ, মানে ক্যাটায়ন বা অ্যানায়ন কিছু একটা হবে আর কি। মানে এটা ধরো আমি কথা বলছি, এটা ধরে নাও তোমার প্লাস বা কিছু একটা, বা অথবা এটা হতে পারে মাইনাস কিছু একটা, মানে কার্বক্সিলিক অ্যাসিড বা সালফোনিক অ্যাসিড যদি নাও, তাহলে সেটা হচ্ছে তোমার নেগেটিভ আয়ন, নেগেটিভলি চার্জ। আর কোয়াটার্নারি অ্যামোনিয়াম সল্ট যদি নাও, তাহলে সেটা হচ্ছে পজিটিভ আয়ন। ঠিক আছে তো? তাহলে এই যে স্পিসিসগুলো, এদের চেনটা হচ্ছে আগের থেকে একটু বড়, মানে যেটা সেকেন্ড টাইপ যেটা আমি আলোচনা করেছিলাম, সেকেন্ড টাইপের থেকে একটু বড়। তাহলে এদের ক্ষেত্রে কি দেখো, তাহলে এরা যেহেতু এই হাইড্রোকার্বন পার্টগুলো মোটামুটি ভাবে বড়, হ্যাঁ, মানে 10টা 12টা 15টা এরকম তোমার কার্বন অ্যাটম থাকে, তাহলে এই পার্টিকুলার কেসে যেটা হবে, যদি তুমি এই নিচটা ওয়াটার নাও, মানে পোলার, তাহলে ওই আগের সিচুয়েশনের মতোই হচ্ছে, এই যে হাইড্রো মানে সরি মানে পোলার যে হেড গ্রুপটা আছে, পোলার হেড গ্রুপটা লেসে প্লাস যদি হয়, জলের দিকে দিয়ে এই হাইড্রোকার্বন পার্টটা উপরে রয়ে গেল। ঠিক একই রকম করে আর একজন রয়ে গেল। আমি ক্যাটায়নিক নিয়ে স্টার্ট করেছি, অ্যানাইন হলে একই সিচুয়েশন, শুধু ওই এখানে চার্জ আমি প্লাস চার্জ লিখছি, তুমি তখন চার্জটাকে হচ্ছে মাইনাস চার্জ লিখবে। তাহলে এইরকম করে দেখো, এই তোমার পোলার হেড পার্টটা বা আয়নিক হেড পার্টটাকে পোলার সলভেন্টের দিকে দিয়ে, আর হাইড্রোকার্বন বা হাইড্রোফোবিক যে পার্টটা, সেটাকে জলের বাইরে দিয়ে সে এইরকম ভাবে থাকতে চায়। তাহলে এই পার্টিকুলার কেসে যেটা হবে যে তোমার যেটাকে বলে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন গামা 2টা, এটা কিন্তু অনেকটা বড়, মাঝ গ্রেটার দেন 0। হ্যাঁ, মানে এখানে সারফেস এক্সেস মানে বাল্কের তুলনায় সারফেস সত্যি অনেকটা এক্সেস থাকে, এদের ক্ষেত্রে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন গামা 2টা মাঝ গ্রেটার দেন 0। এবং তার জন্য যেটা দাঁড়াচ্ছে ডি গামা বাই ডি সি2, এইটা কিন্তু মাছ নেগেটিভ। তাহলে কি হবে দেখো, যদি এই ধরনের সিচুয়েশন হয়, মাছ নেগেটিভ যদি হয়, তাহলে এদিকে তুমি সি2 প্লট করছো, কনসেন্ট্রেশন অফ দ্য এটা, আর এদিকে তুমি সারফেস টেনশন প্লট করছো।
আচ্ছা, এইখানে আমি পিওর সলভেন্টের জন্য সারফেস টেনশনটা গামা জিরো আমি লিখে রাখছি, তাহলে এদের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে ভীষণ র্যাপিডলি কমছে। এই যে ডি গামা বাই ডি সি টু টা মাঝ মাঝ লেস দেন জিরো, অর্থাৎ সারফেস টেনশনটা কনসেন্ট্রেশন অফ দ্য সলিড বাড়ার সাথে সাথে র্যাপিডলি কমছে। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে অ্যাডিশন অফ these molecules reduces the surface tension of a polar solvent, মানে জল এখানে ভেরি র্যাপিড। ঠিক আছে, তাহলে এই ধরনের স্পিসিস গুলো যদি অ্যাড করি, মানে আগেরটার ক্ষেত্রে সারফেস টেনশন কমছে কিন্তু অতটা র্যাপিড না, এক্ষেত্রে সারফেস টেনশন কমছে এবং প্রচন্ড র্যাপিডলি। ঠিক আছে, এটা প্রচন্ড র্যাপিড। তাহলে এবারে এই যে স্পিসিস গুলো যারা বেসিক্যালি সারফেস টেনশনকে এনার্মাসলি কমিয়ে দেয় তাদেরকে বলা হয় সারফেস অ্যাক্টিভ এজেন্ট অর সারফ্যাক্ট্যান্ট। এরাই হচ্ছে তোমার সারফেস অ্যাক্টিভ এজেন্ট, অর অনেক সময় একে বলা হয় সারফ্যাক্ট, সারফেস অ্যাক্টিভ এজেন্টস অর সারফ্যাক্ট। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কিছু কিছু স্পিসিস আছে যেটা বেসিক্যালি মিডিয়াম চেন কার্বক্সিলিক অ্যাসিড বা সালফোনিক অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম সল্ট অথবা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, তাদেরকে যদি জলে তুমি অ্যাড করো বা কোনো একটা পোলার সলভেন্টে অ্যাড করো, তাহলে সারফেসটাকে খুব কুইকলি অকুপাই করার চেষ্টা করবে, তার জন্য তাদের সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা পজিটিভ এবং গিভস অ্যাডজশন আইসোথাম তখন তোমায় বলবে যে এই ধরনের স্পিসিসগুলো অ্যাড করার সাথে সাথে সারফেস টেন্সটা ভীষণ র্যাপিডলি কমে যাচ্ছে। আর যে স্পিসিসগুলো সারফেস টেন্সটাকে ভীষণ র্যাপিডলি কমিয়ে দেয় তাদেরকে বলা হয় সারফেস অ্যাক্টিভ এজেন্ট অর সারফেস। আচ্ছা, আর এই পর্যন্ত ব্যাপারটা ঠিকই ছিল। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি তুমি এই যে সারফেস অ্যাক্টিভ এজেন্টস গুলো সেগুলোকে তুমি অ্যাড করিয়ে যাও তাহলে কি হবে? দেখো, একটা সময়ের পরে কি হচ্ছে, একটা সময়ের পরে তো সারফেসটা পুরো অকুপাইড হয়ে যাচ্ছে। তাহলে এই সারফেসটা যদি পুরো অকুপাইড হয়ে যায়, ফার্দার অ্যাডিশন অফ দ্য সারফ্যাক্টর মলিকুলস সেইটা কিন্তু আর সারফেসে আসতে পারছে না। কিন্তু তুমি জোর করে তুমি সারফ্যাক্টর মলিকুল অ্যাড করেই যাচ্ছ। তাহলে দেখো, সারফ্যাক্টর মলিকুল অ্যাড করছো, সে যদি সারফেসে আসে, সারফেসটাকে অকুপাই করে, সারফেসে যদি অ্যাকুমুলেটেড হয়, তাহলে তো সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা পজিটিভ এবং সেইখান থেকে তুমি বুঝতে পারছো যে সারফেস টেনশন একটা সারফেসের প্রপার্টি। এই সারফেস টেনশনটা তোমার ভীষণ কুইকলি ডিক্রিজ করছে উইথ ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ দ্য সারফ্যাক্টর মলিকুল। কিন্তু এটা কথা হচ্ছে যে একটা সার্টেন কনসেন্ট্রেশনের পরে যদি তুমি আবার সারফ্যাক্টর মলিকুল অ্যাড করেই যাও, তা সেই সারফ্যাক্টর মলিকুলগুলো তার বাল্কে যাওয়ার কোনো, তার সারফেসে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এবারে তুমি এক্সেস অ্যাড করে ফেললাম, এক্সেস বানানটা হচ্ছে EXE তাহলে এক্সেস অ্যামাউন্ট অফ সারফ্যাক্ট্যান্ট ইজ অ্যাডেড। তাহলে এক্সেস অ্যামাউন্ট অফ সারফ্যাক্ট্যান্ট যদি তুমি অ্যাড করে ফেলো তাহলে কি হবে, যে they have to come in the bulk as surface is already covered. সারফেসটাকে তোমার অলরেডি কভার হয়ে আছে, সারফেসটাকে তোমার অলরেডি কভার হয়ে যাবে, তখন সে কি করবে, সে বাল্কে আসতে বাধ্য হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে কথাটা হচ্ছে সে ধরো বাল্কে এলো, যদি সে বাল্কে আসে তাহলে তো তোমার হাইড্রোফোবিক যে পার্টটা, সেই হাইড্রোফোবিক পার্টটা তো তোমার বেসিক্যালি জলের মধ্যে চলে আসছে। মানে ব্যাপারটা কি দেখো, এই যে হলো এই তোমার একটা বাল্ক আছে, মানে আমি বাল্কটা এইভাবে লিখছি, মানে একদম পুরোটাকেই লিখছি, আর মানে একটা কন্টেনারের একটা সাইন টাইন তোমার আঁকছি না, ধরো একটা কম্পাউন্ড মানে ইয়ে কি বলে
তোমার একটা সারফ্যাক্টর মলিকুল সে বেসিক্যালি বাল্কে চলে এসছে, এর একটা কোনো একটা চার্জ আছে পজিটিভ বা নেগেটিভ, ধরে তোমার পজিটিভ চার্জ আছে। আর এবারে এ যখন বাল্কে চলে আসবে, চারদিকে তো ওয়াটার মলিকুল আছে, মানে জলের মধ্যে যদি চলে আসে তার চারদিকে তো ওয়াটার মলিকুল আছে। আচ্ছা ওয়াটার এই যে সিস্টেমটা লিকুইড অবস্থায় কেন স্টেবল? স্টেবল তার হাইড্রোজেন বন্ডিং এর জন্য। জলের ক্ষেত্রে ওয়াটার মলিকুলকে অপরের সঙ্গে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করে আছে এবং সেটা কন্টিনিউয়াস হাইড্রোজেন বন্ডিং করে আছে। আর এবারে যদি তোমার একটা সারফ্যাক্টর মলিকুল জলের মধ্যে চলে আসে বা বাল্কে চলে আসে, তার এই পোলার হেডটার সাথে সাথে এই যে হাইড্রোফোবিক যে পার্টটা চলে এলো, এই যে হাইড্রোফোবিক এই যে টেলটা, সেই টেলটাও তো বাল্কের মধ্যে ঢুকে যাচ্ছে। এবার বাল্কের মধ্যে ঢুকে গেলে সে কোথায় আশ্রয় নেবে? না দুটো ওয়াটার মলিকুলের মাঝামাঝি জায়গায় সে আশ্রয় নেবে। এবার ওয়াটার মলিকুলগুলো তো একে অপরের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং দিয়ে কানেক্টেড ছিল, এবার তার মধ্যে যদি সে পেনিট্রেট করে এগুলো থাকতে চায়, মানে প্রথমে কি হচ্ছিল, প্রথমে যেটা হচ্ছিল সেটাকে মানে যেহেতু হাইড্রোজেন বন্ডিং করে ওয়াটার মলিকুলগুলো স্টেবল হয়ে আছে, তার মধ্যে এরকম একটা হাইড্রোফোবিক পার্ট যেহেতু ঢুকতে চাইছে, সে তাকে অ্যালাউ করবে না, কারণ ঢুকতে চাইলে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে গিয়ে একটা জায়গা করে দিতে হবে, রুম তৈরি করে দিতে হবে, সেখানে সে থাকবে। কিন্তু হাইড্রোজেন বন্ড সে বেসিক্যালি স্ট্রং, তার জন্যই ওয়াটার মলিকুল স্টেবল হয়। সে কেনই বা ওই ওই সকল ওই ধরনের মলিকুলগুলোকে, হাইড্রোকার্বন টাইপের যে মইটিগুলোকে সে কেনই বা আশ্রয় দেবে তার স্টেবিলিটিকে নষ্ট করে। তখন সে কি করবে? তখন সে বেসিক্যালি বমি করে উগড়ে দেওয়ার মতো আর কি, যে ওই সারফ্যাক্টর মলিকুলগুলোকে সারফেসে বা বাইরে ছিটকে ফেলে দিতে চাইছে। বাইরে তো লাফিয়ে চলে যেতে পারছে না, গ্যাস ফেজে হলে চলে যেত, এই পার্টিকুলার ক্ষেত্রে সারফেসে চলে যাচ্ছে। সারফেসে চলে যাচ্ছে বলেই তুমি সারফেসটা অকুপাইড হচ্ছে এবং সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা পজিটিভ পাচ্ছে। আচ্ছা এবার আমি বলেছি কি যে সারফেসটা যখন পুরো ভর্তি হয়ে গেছে, তখন যদি তুমি অ্যাড করো তখন তো আর সারফেসে চলে যাওয়ার তো সম্ভাবনা নেই। তখন কি হচ্ছে না, এই যে জলগুলো, দেখো আমি একটা জিনিস বলি যে এই যে মলিকুলটা, সে যদি জলের মধ্যে তাকে ঘোরাফেরা করার সুযোগ দাও, যেখানে যাবে সে জায়গা করে নেবে। জায়গা করে নেবে কোথায়? না হাইড্রোজেন বন্ডিং ভেঙে ওয়াটার মলিকুলগুলোর মাঝে জায়গা করে নেবে। হ্যাঁ, এবারে যেখানেই যাবে হাইড্রোজেন বন্ডিং ভাববে, তাতে সিস্টেমটা আনস্টেবল হয়ে পড়বে এনার্জেটিক্যালি। সেই জন্য ওয়াটার মলিকুল যেটা মানে ওয়াটার সিস্টেম যেটা করে সেটা হচ্ছে সেটা সলভেন্ট কেজ তৈরি করে। সলভেন্ট কেজ তৈরি করে এই মলিকুলটাকে ট্র্যাপ করে ফেলে। তাহলে এইটা বেসিক্যালি তোমার একটা সলভেন্ট কেজ, মানে যেখানে ওই তোমার ওয়াটার মলিকুলগুলো তারা নিজেদের মধ্যে একটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করলো, আর তার মাঝখানে হচ্ছে এই মানে এই হাইড্রোফোবিক পার্টটাকে জাস্ট তোমার ঢুকিয়ে দিল। ঠিক আছে? তাহলে এবারে জলের মধ্যে এরকম তোমার একটা ছোট ছোট সলভেন্ট কেজ, এবং তার মধ্যে একটা করে তোমার ওই সারফ্যাক্টর মলিকুল ট্র্যাপড হয়ে আছে, সেটা অনেক হতে পারে। অনেক এরকম ভাবে হতে পারে। তাহলে প্রচুর সারফ্যাক্টর মলিকুল যে সারফেসের জায়গা পাচ্ছে না, বাল্কে এসে আসতে বাধ্য হচ্ছে, সে বেসিক্যালি কি হচ্ছে সলভেন্ট কেজ দিয়ে ট্র্যাপড হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো সব হচ্ছে তোমার সলভেন্ট কেজ। ঠিক আছে? এবারে সংখ্যাটা তুমি বাড়িয়ে যাচ্ছ বাড়িয়ে যাচ্ছ বাড়িয়ে যাচ্ছ। এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে সলভেন্ট কেজ করলো যখন, মানে তোমার এক একটা সলভেন্ট কেজ সেখানে এক একটা মলিকুল ট্র্যাপ ছিল। এবারে এইভাবে যখন অনেক সারফ্যাক্টর মলিকুল বাল্কে চলে এসে অনেক ওরকম সলভেন্ট কেজ তৈরি হচ্ছে যারা খুব কাছাকাছি আছে, ক্লোজার প্রক্সিমিটিতে আছে। আচ্ছা যখন ক্লোজার প্রক্সিমিটিতে চলে এলো একটা সার্টেন কনসেন্ট্রেশনের পরে, তখন কি হচ্ছে? তখন যেটা হচ্ছে যে এই যে দুটো সলভেন্ট কেজ, সেইটা তোমার একটা বড় সলভেন্ট কেজ তৈরি করে ফেললো, একটা বড় সলভেন্ট কেজ তৈরি করে ফেললো এরা, যেখানে সারফ্যাক্টর মলিকুলগুলোকে একসাথে ঢুকিয়ে দিল। মানে চারটে, ধরো কথার কথা, চারটে সলভেন্ট কেজের মধ্যে এক একটা করে টোটাল চারটে সারফ্যাক্টর মলিকুল ট্র্যাপ ছিল। তার জন্য যতগুলো ওয়াটার মলিকুলকে অর্গানাইজড হতে হয়েছিল, ধরো এক একটা সলভেন্টকে তৈরি করতে এখানে হয়তো ধরো 10টা করে ওয়াটার মলিকুল লেগেছে, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, এখানে 40টা ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হয়েছিল। কিন্তু যখনই একটা বড় সলভেন্টকে তৈরি করে এই চারটে মলিকুলকে তুমি ঢুকিয়ে দিতে পারবে, তখন কিন্তু অত ওয়াটার মলিকুলগুলোকে আর অর্গানাইজ হওয়ার দরকার পড়ে না। এখানে হয়তো 4-10-40টা ওয়াটার মলিকুল যেখানে তোমার সলভেন্ট কেজে ওয়েল অর্গানাইজ ছিল, এই পার্টিকুলার ক্ষেত্রে দেখা গেল হয়তো 20টা ওয়াটার মলিকুল তারা যদি ওয়েল অর্গানাইজড সলভেন্ট কেজ তৈরি করে, সেখানে তোমার চারটে সারফ্যাক্টর মলিকুলকেই ঢুকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। তার মানে এর সাথে যেটা হচ্ছে, মানে এই যে ওয়াটার মলিকুলগুলো সলভেন্ট কেজের মধ্যে আছে, হ্যাঁ, এবারে
যখনই এই সারফ্যাক্ট্যান্ট মলিকুলস গুলো একটা সলভেন্ট কেজের মধ্যে ঢুকলো, ধরো এই যে সারফ্যাক্ট্যান্ট মলিকুলটা সে বেসিক্যালি এই সলভেন্ট কেজে যখন ঢুকে গেল, তাহলে এই সলভেন্ট কেজের যে ওয়াটার মলিকুল সেটা ফ্রি হয়ে যেতে পারলো। সেখানে কি হচ্ছে, কিছু সলভেন্ট তোমার ফ্রি হয়ে যাচ্ছে, আর এই সলভেন্ট কেজের মধ্যে হচ্ছে সমস্ত সারফ্যাক্ট্যান্ট মলিকুল গুলো ঢুকে যাচ্ছে। এবার ঢুকে যখন যাবে তার নিশ্চয়ই এরকম থাকাটা সুবিধে মানে হচ্ছে যে যে তার সকল যে পোলার হেড গুলো সেগুলো বাইরের দিকে এক্সপোজ করলো, কারণ বাইরে তো তোমার দেখো এটা হচ্ছে সলভেন্ট কেজ মানে ওয়াটার আছে এবং তোমার বাইরেও ওয়াটার আছে, তাহলে এর পক্ষে সুবিধা হবে কি, সুবিধা হবে হচ্ছে পোলার হেড গুলোকে বাইরের দিকে যা এক্সপোজ করে রাখতে। তাহলে এই দিকে এটা তৈরি হলো, মানে এরকম ধরো আরো 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 সব তোমার ছিল, তারা একসাথে মিলে একটা এরকম ম্যাক্রোমলিকুল তৈরি করলো। হ্যাঁ, যে ম্যাক্রোমলিকুলটাকে অ্যাজ এ হলো একটা সলভেন্ট কেজের মধ্যে রয়ে গেছে, এইটাকে জাস্ট তোমার বলা হচ্ছে মাইসেলি। মানে মোটামুটি ভাবে 40 থেকে 100টা পর্যন্ত এরকম সারফ্যাক্ট্যান্ট মলিকুলস বা মনোমার্স তুমি সেগুলো বলতে পারো, তারা হচ্ছে এইরকম ভাবে অর্গানাইজড হয়ে একটা বড় সলভেন্ট কেজের মধ্যে ঢুকে বসে থাকবে আর কি। তাহলে এই যে মানে দেখো, তাহলে আমি কি বলছি, তাহলে প্রথম থেকে যদি শুরু করি, তাহলে তুমি একটা সারফ্যাক্ট্যান্ট মলিকুলস নিয়েছো, সারফ্যাক্ট্যান্ট মলিকুলগুলোর যা স্ট্রাকচার, একটা আয়নিক তোমার সারফেস আয়নিক পোলার হেড আছে আর একটা হাইড্রোফোবিক পার্ট আছে। তাদেরকে যদি জল বা পোলার সলভেন্টে মেশানোর চেষ্টা করো, তাহলে যেটা কথা সেটা হচ্ছে পোলার হেডটা সেটা জলের সাথে থাকতে চাইবে, কিন্তু হাইড্রোকার্বন যে পার্টটা তারা ওয়াটার রিপালসিভ বা হাইড্রোফোবিক হয়ে যাওয়ার জন্য সে বেসিক্যালি তোমার সারফেসে মানে সেটা মানে মানে কি বলবো, জল থেকে দূরে বা পোলার সলভেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করবে। সেগুলো তার পক্ষে সবচেয়ে সুবিধাজনক অবস্থান কি হবে, সে সারফেসে থাকবে যেখানে পোলার হেডগুলো হচ্ছে তোমার জলের দিকে, আর হাইড্রোকার্বন পার্টটা হচ্ছে জলের বাইরে হচ্ছে জাস্ট লেজ তুলে থাকবে। আচ্ছা, এবারে হচ্ছে যে যখন কনসেন্ট্রেশনটা সাফিসিয়েন্টলি বেশি হচ্ছে তখন সারফ্যাক্ট্যান্ট মলিকুলগুলো বাল্কে আসতে বাধ্য হচ্ছে। বাল্কে এসে তাকে যদি নড়াচড়া করার তুমি সুযোগ দাও, তাহলে সে যেখানে যাবে সেখানে ওয়াটার মলিকুলের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং গুলো ছিল সেই হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে চাইবে। হাইড্রোজেন বন্ড থাকার জন্য সে বেসিক্যালি স্টেবল, হাইড্রোজেন বন্ড ভাঙবে বলে সেটাকে হাইড্রোজেন বন্ড মানে হাইড্রোজেন বন্ডটা মানে ভাঙাটাকে আটকাতে চাইবে। তাহলে আটকানোর জন্য এক নম্বর যেটা হতো যে জলটাকে রিপেল করতো, বাইরে ছিটকে বের করে দেওয়ার চেষ্টা করতো, সেটাকে হাইড্রোফোবিসিটি বলা হচ্ছে আর কি। হ্যাঁ, মানে জলের সঙ্গে অ্যাট্রাক্ট করে থাকতে বেশি পছন্দ করে দেন জল তোমার ওই ধরনের হাইড্রোকার্বন পার্টের সাথে থাকার তুলনায়। কিন্তু এক্ষেত্রে উপায় নেই, সারফেস তোমার ভর্তি, কোথায় সে যাবে, তখন তোমাকে ভেতরেই পাঠাতে হবে, সে বদহজম হোক যাই হোক, আর বমি করে তুমি পাঠাতে পারছো না, সামাও কোনো কারণে বমি হচ্ছে না, হ্যাঁ, তখন উপায় নেই, তোমাকে জাস্ট বদহজম হোক যাই হোক তোমাকে পেটের মধ্যে ওটা রাখতে হবে। আর এবারে সে যেহেতু পেটের মধ্যে থেকে ক্ষতি করছে, এখানে এখানে নড়াচড়া করে হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তো তার পক্ষে সুবিধাজনক হবে যে জল কতকগুলো ওয়াটার মলিকুল একটা কেজ বা খাঁচার মতো তৈরি করলো, যে খাঁচার সারফেসে রয়ে গেছে হচ্ছে স্ট্রংলি বন্ডেড ওয়াটার মলিকুলসগুলো, স্ট্রংলি হাইড্রোজেন বন্ডেড ওয়াটার মলিকুলসগুলো। এবারে এক একটা সলভেন্ট কাজে এক একটা করে সারফ্যাক্ট্যান্ট মলিকুল ট্র্যাপড হচ্ছে। এবারে যখনই তোমার কনসেন্ট্রেশন আরো বেড়ে যাবে, তখন তোমার যেটা হবে যে ওই ইন্ডিভিজুয়াল সলভেন্ট কেজে এক একটা করে সারফ্যাক্ট্যান্ট মলিকুল না থেকে একটা বড় সলভেন্ট কেজের মধ্যে অনেকগুলো সারফ্যাক্ট্যান্ট মলিকুল একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে থাকতে চাইবে। তাহলে এই যে ওয়েল অর্গানাইজড ওয়েতে থাকলো, এটাকেই বলা হচ্ছে মাইসেলি। আর এই যে প্রসেসটা এইখান থেকে এইখানে এই যে যাওয়াটা, সেটাই হচ্ছে তোমার মাইসেলাইজেশন প্রসেস। দিস ইজ দ্য মাইসেলাইজেশন প্রসেস। তাহলে ইন্ডিভিজুয়াল সারফ্যাক্ট্যান্ট মলিকুল সলভেন্ট কেজের মধ্যে ছিল, সেইখান থেকে তোমার বেসিক্যালি ওই মাইসেলি তৈরি করে ফেললো, একটা বড় সলভেন্ট কেজের মধ্যে সে চলে গেল। আচ্ছা, এবারে দেখো এই যে মাইসেলাইজেশন প্রসেসটা, সেই মাইসেলাইজেশন প্রসেসটার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে ডেল্টা এস ফর দ্য প্রসেস সেটা অ্যাকচুয়ালি কিন্তু গ্রেটার দ্যান 0। মানে এরকম অ্যাপারেন্টলি তোমার মনে হতে পারে যে যেহেতু মাইসেলি যখন তৈরি হচ্ছে অনেক মনোমার অনেক ইন্ডিভিজুয়াল মলিকুল তারা একসাথে একটা ম্যাক্রো মলিকুল তৈরি করলো, অর্গানাইজ হয়ে গেল, তাহলে এনট্রপি কমে যাওয়ার কথা। হ্যাঁ, ঠিকই, যে সারফ্যাক্ট্যান্ট মলিকুলগুলোর এনট্রপি যদি তুমি শুধুমাত্র ক্যালকুলেট করতে, তাহলে মাইসেলাইজেশনে তার এনট্রপি কমতো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি যে জিনিসটা হয়তো ধরতে ভুলে যেতে পারো, সেটা হচ্ছে এই যে সলভেন্ট আগে যতগুলো ওয়াটার মলিকুল অর্গানাইজড হয়েছিল
এখন কিন্তু অতগুলো ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হচ্ছে না, কিছু ওয়াটার মলিকুল ফ্রি হয়ে যাচ্ছে বা কিছু সলভেন্ট মলিকুল ফ্রি হয়ে যাচ্ছে। তাই সলভেন্ট মলিকুলগুলো ফ্রি হয়ে যাওয়ার জন্য এনট্রপিটা অনেকটা বেড়ে যায়। কারণ ওভারঅল প্রসেসের ক্ষেত্রে দেখা যায় ডেল্টা এস গ্রেটার দ্যান 0, অর্থাৎ মাইসেলাইজেশন এই যে প্রসেসটা সেটা এনট্রপিক্যালি ফেভারেবল। মাইসেলাইজেশন ইজ এনট্রপিক্যালি ফেভারেবল প্রসেস, ফেভারেবল প্রসেস। কিন্তু এই পার্টিকুলার কেসে ডেল্টা এইচটা কিন্তু গ্রেটার দ্যান 0, অর্থাৎ তুমি এই মাইসেলাইজেশন যখন হচ্ছে, দেখো আগে যতগুলো ওয়াটার মলিকুল স্ট্রং হাইড্রোজেন বন্ড করেছিল, মানে নর্মাল হাইড্রোজেন বন্ডের তুলনায় সলভেন্ট কেজের হাইড্রোজেন বন্ডগুলো কিন্তু মাচ স্ট্রঙ্গার। তাহলে মাইসেলাইজেশন আগে যতগুলো ওয়াটার মলিকুল স্ট্রংলি হাইড্রোজেন বন্ডেড ছিল, পরে কিন্তু অতগুলো ওয়াটার মলিকুল স্ট্রংলি হাইড্রোজেন বন্ডেড নেই, তার জন্য ডেল্টা এইচটা গ্রেটার দ্যান 0 হচ্ছে। সেখানে মাইসেলাইজেশন ইজ এনার্জেটিক্যালি আনফেভারেবল। এবারে ডেল্টা জি যখন তুমি ক্যালকুলেট করবে, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এটাকে লেস দ্যান 0 হতে হবে ফর স্পন্টানিয়াস মাইসেলাইজেশন, মানে স্পন্টেনিয়াস মাইসেলাইজেশনের জন্য ডেল্টা জিটাকে 0 হতে হয়। তাহলে এবারে দেখো ডেল্টা জি এর তো দুটো কম্পোনেন্ট আছে, ডেল্টা জি এর দুটো কম্পোনেন্ট, একটা ডেল্টা এইচ, একটা হচ্ছে তোমার ডেল্টা এস। তাহলে খেয়াল করে দেখো যেহেতু ডেল্টা এসটা পজিটিভ, তাহলে এই পার্টটা অ্যাজ এ হোল তোমার পজিটিভ কন্ট্রিবিউশন দিচ্ছে, সরি অ্যাজ এ হোল নেগেটিভ কন্ট্রিবিউশন দিচ্ছে, কারণ মাইনাস আছে অলরেডি এখানে, এটা অ্যাজ এ হোল তোমার নেগেটিভ কন্ট্রিবিউশন দিচ্ছে, কারণ ডেল্টা এসটা পজিটিভ, মাইনাস টি ডেল্টা নেগেটিভ কন্ট্রিবিউশন দিল, আর এই পার্টটা হচ্ছে তোমার পজিটিভ কন্ট্রিবিউশন। তাহলে ওভারঅল পার্টটা নেগেটিভ হতে গেলে এটা কখন হবে না, যখন হচ্ছে তোমার টি ডেল্টা এস এর এই ম্যাগনিটিউডটা গ্রেটার দ্যান ডেল্টা এইচ এর ম্যাগনিটিউড হবে, দেন ডেল্টা জিটা লেস দ্যান 0 হবে। তার মানে টেম্পারেচার সাফিসিয়েন্টলি বেশি হতে হবে যাতে করে টি ডেল্টা এসটা গ্রেটার দ্যান ডেল্টা এইচ হয়ে যাচ্ছে, ডেল্টা এইচটা পজিটিভ, এটা এন্ডোথার্মিক প্রসেস, আর মাইনাস টি ডেল্টা এস এন্ট্রপিক্যালি ফেভারেবল প্রসেসটা, কিন্তু ডেল্টা এসটা পজিটিভ, মাইনাস টি ডেল্টা এসটা নেগেটিভ। তো ওভারঅল ডেল্টা যেটা নেগেটিভ হতে হবে সেটা সম্ভব হবে যখন টি ডেল্টা এসটা গ্রেটার দ্যান ডেল্টা এইচ হচ্ছে, এবং প্রসেসটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হচ্ছে বা থার্মোডাইনামিক্যালি স্পন্টেনিয়াস হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই মাইসেলাইজেশনের যে মেকানিজমটা বোঝা গেল। ঠিক আছে, মানে মাইসেলাইজেশন যে হচ্ছে এই মাইসেলি, সেই মেকানিজমটা তুমি বুঝতে পারলে নিশ্চয়ই। ঠিক আছে, কি বোঝা গেল না? স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। মাইসেলাইজেশন প্রসেসে আগে তো ওই মানে ওই যে ওগুলো তো স্যার একটা একটা সলভেন্ট কেজের মধ্যে ছিল, মাইসেলাইজেশন হয়ে যাওয়ার পর কিছু সলভেন্ট ফ্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে তো স্যার এখানে স্যার ডেল্টা ইজ তো মানে নেগেটিভ হওয়ার কথা, কারণ আগে হাইড্রোজেন বন্ডিং কম ছিল, এখন যেহেতু সলভেন্ট ফ্রি হয়ে যাচ্ছে কিছু হাইড্রোজেন বন্ডিং না 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 না, মানে ব্যাপারটা হচ্ছে যে এই সলভেন্ট কেজটাকে তৈরি হচ্ছে, সেখানে তো ওয়াটার মলিকুলগুলো হাইড্রোজেন বন্ড তৈরি করেই তো সলভেন্ট কেজটা তৈরি করছে। মানে সলভেন্ট গুলো মানে হাতাহাতি করে একটা খাঁচার মতো তৈরি করলো, তাহলে এই খাঁচার এই সারফেসে আছে কি, আছে তো ওয়াটার মলিকুল, তাই তো? এবং এই যে ওয়াটার মলিকুলগুলো মানে যেটা হচ্ছে যে নর্মাল হাইড্রোজেন বন্ড, মানে জলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডগুলো যতটা স্ট্রঙ্গার, যে সলভেন্ট কেজটা তৈরি করে কেজে যে হাইড্রোজেন কেজে যে ওয়াটার মলিকুলগুলো ইনভলভ থাকে, তার হাইড্রোজেন বন্ডগুলো হচ্ছে মাস স্ট্রঙ্গার। মানে ব্যাপারটা হচ্ছে দেখ, আমাদের 10 জনের একটা টিম আছে, 10 জনের টিম হচ্ছে তোমার মানে এমনিতে তাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক আছে, ভালো বন্ডিং আছে। এবারে দেখা গেল কোন একজন মানে তোমার শত্রু তোমাদের মধ্যে ঢুকে তোমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করবে, তাকে আটকাতে হবে। তাহলে যখন আটকাবে, তোমরা 10 জন বন্ধু, তোমরা একে অপরের হাতটাকে আরো শক্ত করে ধরে নেবে। এখানে তাই যে সলভেন্টকে যে ওয়াটার মলিকুলগুলো তারা স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডের দিয়ে কানেক্টেড, আর এমনি বাল্কে যে ওয়াটার মলিকুলগুলো তারা নর্মাল উইক হাইড্রোজেন বন্ডিং দিয়ে কানেক্টেড। এবারে কথাটা হচ্ছে যে এই এই মাইসেলাইজেশন আগে যতগুলো টোটাল স্ট্রং হাইড্রোজেন বন্ডিং ছিল, মানে সলভেন্ট কে যে বেশি ওয়াটার মলিকুল ইনভলভ ছিল, সেখানে স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডের সংখ্যা বেশি ছিল। আর মাইসেলাইজেশন হয়ে যাওয়ার পরে হচ্ছে তোমার এই যে ওয়াটার মলিকুলগুলো ফ্রি হয়ে গেল, সেই ওয়াটার মলিকুলগুলোর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং গুলো সেগুলো উইকার হয়ে গেছে। তাহলে ধরো এইখানে 100টা
হয়তো ওয়াটার মলিকুল ছিল, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং গুলো স্ট্রঙ্গার, এখানে 50টা ফ্রি হয়ে গেছে, 50টা তোমার সলভেন্ট কে তৈরি করে আছে, তাহলে 50টা স্ট্রঙ্গার হলো, 50টা উইকার হলো, সেই জন্য ডেল্টা ইজটা গ্রেটার দ্যান 0 হলো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে তো, বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে একদম। আচ্ছা, তাহলে এবারে দেখো, যখন তোমার মাইসেলি তৈরি হয়ে গেল, মানে মাইসেলাইজেশন আরম্ভ হয়ে গেল, তখন তো এই যে সারফেসটা পুরো ভর্তি হয়ে যাওয়ার পরে আর তো সারফেসে কেউ যেতে পারছে না, তা তখন কি হবে? তখন সারফেস টেনশন যেহেতু সারফেসের প্রপার্টি, তা সারফেসটা তখন ইনট্যাক্ট রয়ে গেল, যা হচ্ছে বাল্কে, এই যে যা হচ্ছে স্যার পুরোটাই বাল্কে। হ্যাঁ বলো। বলছি স্যার, ওখানে বলছেন যে টেম্পারেচারটা যদি বেশি হয় তাহলে ফেভার করবে, যেহেতু এই হুম, নিউমেরিক্যাল ভ্যালুটা হুম। ফেভার করবে, তো বলছি টেম্পারেচার বাড়লে আপনার স্যার বন্ড ভাঙার একটা এ হবে না? এই যে নতুন যে কেসটা সৃষ্টি হচ্ছে ওটাও তো ভাঙার চান্স বাড়বে, মানে টেম্পারেচার বাড়লে কেজ হ্যাঁ তৈরি হ্যাঁ করছে। হ্যাঁ, মানে সেটা হচ্ছে একটা, যে এটা একটা অপটিমাল টেম্পারেচার দরকার। প্রচন্ড বেশি টেম্পারেচার হয়ে গেলে, আমি আসবো সেটা আর কি, প্রচন্ড বেশি টেম্পারেচার হয়ে গেলে মানে র্যান্ডামনেসটা বেড়ে যাবে, প্রচন্ড র্যান্ডামনেসটা বেড়ে যাবে, র্যান্ডামনেস বেড়ে গেলে তখন আবার তারা ওই মানে র্যান্ডাম চাওটিক ওয়ে থেকে ঘুরে বেড়াতে চাইবে আর কি, সেটাও হবে। হ্যাঁ, তখন হচ্ছে তোমার এটা ইম্পর্টেন্ট হয়ে পড়বে আর কি, তখন এই যে মানে মাইসেলি তৈরি করে আছে যে স্ট্রাকচারটা আর কি, সেটা তখন ভেঙে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, অবশ্যই একটা অপটিমাল টেম্পারেচার আসবে। আমি ওরকম দু একটা টেম্পারেচার আমি জাস্ট ডিফাইন করবো, মানে ক্র্যাক টেম্পারেচার বলে একটা টেম্পারেচার আমি ডিফাইন করবো আর কি, একটু পরে সেটা আসছে। ঠিক আছে, মানে যেটা কথা হচ্ছে যে আমার মানে যে টেম্পারেচার তুমি মাইসেলি তৈরি করছো, সেই টেম্পারেচার তোমাকে খেয়াল রাখতে হবে কি ডেল্টা এস, সেই ম্যাগনিটিউডটা যেন ডেল্টা এইচ এর থেকে বেশি হয়। এবার যদি প্রচন্ড টেম্পারেচার কিন্তু তুমি কমিয়ে দাও, যাতে করে টি ডেল্টা এসটা এটা ডেল্টা এইচ এর থেকে কম হয়ে গেল, তখন কিন্তু ডেল্টা জিটা নেগেটিভ হবে না, অর্থাৎ মাইসেলাইজেশনটা স্পন্টেনিয়াস হবে না। ঠিক আছে? হ্যাঁ আর এবার যেটা বলছিলাম, যে যখন মাইসেলাইজেশনটা হচ্ছে, মানে একটা কনসেন্ট্রেশন সাফিসিয়েন্টলি তুমি বেশি করলে, সারফেসটা পুরো ফুললি অকুপাইড হয়ে গেছে, তারপরে সারফেক্টর মলিকিউলগুলো বাল্কে এসে সে মাইসেলি তৈরি করছে। যখন সে মাইসেলি তৈরি করা স্টার্ট করে দিল, তখন কি হচ্ছে, সারফেসে আর কিছু হচ্ছে না। সারফেসে যখন কিছু হচ্ছে না, তখন যেটা দেখা যায় যে তোমার সারফেস টেনশনটা তখন তোমার মোলারদের সাথে কনস্ট্যান্ট হয়ে যায় এটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার টাইপ 3। টাইপ 3 দেখো, সারফেস টেনশনটা র্যাপিডলি কমলো, কমার পরে একটা সার্টেন কনসেন্ট্রেশন আছে, সেই সার্টেন কনসেন্ট্রেশনের পরে গিয়ে সারফেস টেনশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ কনসেন্ট্রেশন হয়ে গেল। তাহলে এই যে করসপন্ডিং কনসেন্ট্রেশনটা, সেটাকে বলা হয় ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন, সিএমসি বা ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। তাহলে এই ধরনের স্পিসিসগুলো অ্যাড করলে প্রথমে সারফেস টেনশন র্যাপিডলি ডিক্রিজ করবে, তো একটা সার্টেন কনসেন্ট্রেশনের পরে তুমি দেখবে সারফেস টেনশনটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ তখন যেটা হচ্ছে, তখন মাইসেলি তৈরি হচ্ছে, তখন সারফেস আর কিছু হচ্ছে না। যে কনসেন্ট্রেশনে এই তোমার মাইসেলিতে তৈরি হয়েছে, সেটাকে বলে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। আচ্ছা, এখানে একটা কথা আছে যে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন একদম একটা ফিক্সড ভ্যালু সেরকম না, একটা রেঞ্জ বলা ভালো। মানে এই যে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনটা, সেইটা অ্যাকচুয়ালি একটা রেঞ্জ হয়, মানে তখন মানে আসলে যখন তোমার এই মাইসেলি তৈরি হওয়া স্টার্ট হয় না, তখন যেটা হয় যে তোমার বেশ কিছু কিছু ফিজিক্যাল প্রপার্টি, তার একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়, এবং ফিজিক্যাল প্রপার্টির যে অ্যাব্রাপ্ট চেঞ্জটা একটা ফিক্সড পয়েন্টে হচ্ছে বা ফিক্সড কনসেন্ট্রেশন হচ্ছে এরকম না, একটা রেঞ্জ অফ কনসেন্ট্রেশনে হচ্ছে আর কি। সেই জন্য অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন একটা স্পেসিফিক কনসেন্ট্রেশন না, বা একটা রেঞ্জ অফ কনসেন্ট্রেশন যেখানে তোমার মাইসেলাইজেশনটা হচ্ছে আর কি। তাহলে জাস্ট তুমি এরকম ভাবে ভাবতে পারো যে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনটা কি হচ্ছে। ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন হচ্ছে যে তোমার এ concentration range of the surfactants above which micellization takes place. ঠিক আছে, a concentration range of the surfactant above which micellization takes place,
সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। আচ্ছা, এবারে তুমি যেটা দেখবে যে একটা মাইসেলিতে কতগুলো সকল সারফ্যাক্টর মলিকুল জুড়ে আছে তাকে বলা হয় এগ্রিগেশন নাম্বার। তার আর একটা টার্ম তুমি একটু জেনে নেবে, সেটা হচ্ছে এগ্রিগেশন নাম্বার। এগ্রিগেশন নাম্বার সেটা হচ্ছে নাম্বার অফ average number of the average number of surfactant molecules bound in a micelle, ঠিক আছে, সেটাকে বলে এগ্রিগেট নাম্বার। এবং এগ্রিগেট নামটা ইউজুয়ালি তোমার 40 থেকে 100 এর মধ্যে হয়, সেটা তুমি দেখতে পাবে। 40 থেকে 100 এর মধ্যে মোটামুটি ভাবে এটা হয়। আচ্ছা, আমি এই 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 যে মাইসেলি এইটা নিয়ে অনেক কথাবার্তা বলবো। আচ্ছা, যেটা কথা হচ্ছে যে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে যখন মানে মাইসেলাইজেশনটা হয়, অর্থাৎ ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনের কাছে প্রচুর ফিজিক্যাল প্রপার্টি তোমার অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়। এবং সেই অ্যাব্রাপ্ট চেঞ্জ থেকে যে ওই জায়গায় কোনো একটা ফেজ সেপারেশন বা অন্য কিছু একটা ঘটছে, সেটা তোমাকে জাস্ট বুঝতে হবে। তাহলে ধরো আমি এই দিকে তোমার ফিজিক্যাল প্রপার্টিগুলোকে প্লট করছি, প্রপার্টি, আর এদিকে তুমি ধরো সারফ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনে তুমি প্লট করো। আচ্ছা, একটা তোমার রিজিয়ন আমি ঠিক করে নিচ্ছি, এই ধরো এই একটা রিজিয়ন, এই রিজিয়নটায় তোমার বেসিক্যালি ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। আচ্ছা, একটা তো তুমি দেখলে, ধরো যেমন ধরো সারফেস টেনশন অ্যাজ ফর এক্সাম্পল, আলাদা আলাদা কালার দিই। তো সারফেস টেনশন যখন তুমি দেখলে সারফেস টেনশন এরকম র্যাপিডলি কমছিল, র্যাপিডলি কমার পর একটা সময় পর সেটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে তোমার এটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন মানে গামা। সারফেস টেনশন এরকম ভাবে চেঞ্জ হলো। আচ্ছা আচ্ছা, এবারে দেখা যায় যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি তুমি জানো, মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অসমোটিক প্রেসার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এগুলো সব কোয়ালিটেটিভ প্রপার্টিজ। এরা তোমার কনসেন্ট্রেশন বা নাম্বার অফ পার্টিকেলসের উপরে নির্ভর করে, নেচার অফ দ্য সাবস্টেন্সের উপরে নির্ভর করে না। আচ্ছা, এবং সেই জন্য এই জিনিসগুলো কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে বাড়ে। যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি সে বেসিক্যালি কি হবে, কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে বাড়তে থাকবে। ধরো কোনো একটা মানে ধরো আমি কথা বলছি সারফেস টেনশন অ্যাজ ফর এক্সাম্পল, সারফেস টেনশন কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে বাড়ছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে তুমি হয়তো এই সারফ্যাক্টর মলিকুল অ্যাড করেই যাচ্ছে, তুমি মনে করছো কনসেন্ট্রেশন বাড়াচ্ছ, কিন্তু একটা সময়ের পরে যেহেতু মাইসেলি তৈরি হতে আরম্ভ হয়ে গেছে, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি মোলার কনসেন্ট্রেশনটা সেটা আর বাড়ছে না, বা নাম্বার অফ পার্টিকেলস আর বাড়ছে না। তখন কি হবে, এই যে জিনিসটা কিন্তু একটা সময়ের পরে তোমার কনস্ট্যান্ট হয়ে যাবে। সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে অসমোটিক প্রেসার or আদার কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলো, মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, প্রত্যেকে এরা হচ্ছে প্রথমে বাড়বে, বাড়ার পরে একটা সময়ের পরে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে এটা। আচ্ছা, তারপরে ধরো তুমি হয়তো তোমার মোলার কন্ডাক্টেন্স তুমি দেখছো, মোলার কন্ডাক্টর বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দেখছো। তা মোলার কন্ডাক্টর বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি হয়, মোলার কন্ডাক্টর বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তুমি জানো যে এটা কনসেন্ট্রেশন বাড়লে কিন্তু মোলার কন্ডাক্টর বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর কমতে থাকে। নিশ্চয়ই তোমার মনে আছে যে মানে তোমার কন্ডাক্টেন্স বা স্পেসিফিক কন্ডাক্টেন্স কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে বাড়ে, আর মোলার কন্ডাক্টর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তারা কিন্তু উইথ ডাইলিউশন বাড়ে, বা কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে কিন্তু কমে। তো কনসেন্ট্রেশন যখন বাড়ছে এইরকম ভাবে সে বেসিক্যালি কমছিল, এরকম ভাবে কমছিল, এরকম করে স্মুথলি। আর এবারে যেটা দাঁড়াচ্ছে, একটা সময়ের পরে তোমার যখন মাইসেলি তৈরি হওয়া স্টার্ট হয়ে গেল, তখন কি হচ্ছে, তখন তুমি দেখতে পাবে যে কনসেন্ট্রেশনটা তখন কিন্তু তোমার র্যাপিডলি, মানে আচ্ছা মানে এইভাবে বলা ভালো, মানে তোমার আসলে একটুখানি বলে নিই যে কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে কেন মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা তোমার কমে যায়। এটাকে যদি স্ট্রং ইলেকট্রোলাইট তুমি কনসিডার করো, মানে এতে সালফিউরিক মানে পড়েছো আর কি, স্ট্রং ইলেকট্রোলাইট যদি ইউজ করো, সেখানে কি একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হয়। আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে বলে আয়নিক মোবিলিটি কমে যাচ্ছে, সেই জন্য তোমার মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা কমে যায়। আর এবারে দেখো আয়নিক মোবিলিটি তো সাইজ বাড়লেও কমে যায়, তাহলে
সারফ্যাক্টর মলিকুলগুলোর যা সাইজ ছিল মাইসেলের সাইজ অনেকটা বড় হয়ে গেছে। মাইসেলের সাইজ যখন অনেক বড় হয়ে যাবে এক্সপেক্টেড কি যে তার যে মোবিলিটিটা কমে যাবে, তাহলে মোবিলিটিটা কমে গেলে তখন মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর তখন র্যাপিডলি কমে যাবে। তাহলে এইখানে তুমি দেখবে হঠাৎ করে সেটা র্যাপিডলি কমে যাচ্ছে। মানে এটা একটু ভালো করে আঁকি, যেটা তোমার প্রথমে যথেষ্ট গ্র্যাজুয়ালি কমছিল, গ্র্যাজুয়ালি কমছিল, তারপরে হঠাৎ করে কিন্তু সে র্যাপিডলি কমতে আরম্ভ হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার মিউ অর ল্যামডা, মানে মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স গুলো, সেইগুলো কিন্তু প্রথমে স্লোলি কমতে গিয়ে তারপর র্যাপিডলি জাস্ট কমতে আরম্ভ হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে যদি তুমি স্পেসিফিক কন্ডাক্টেন্স বা তোমার কন্ডাক্টেন্স তুমি দেখো, তখন কি হবে না, তার ক্ষেত্রে হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে জিনিসটা বাড়ে। তাহলে কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে জিনিসটা প্রথমে তোমার বাড়ছিল, হ্যাঁ, জিনিসটা তোমার বাড়ছিল, হ্যাঁ। এবার এটা দাঁড়াচ্ছে যে যখন তোমার হবে, মানে এটাকে আমি মানে এক সেকেন্ড দাঁড়াও, ছবিটা একটুখানি অন্যভাবে করি, হ্যাঁ। যে প্রথমে হচ্ছে তার স্লোলি বাড়ছিল, এই জায়গাটা তাকে র্যাপিডলি বাড়বে, পরে আবার তোমার আস্তে আস্তে কনস্ট্যান্ট হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। অ্যান্ড সো অন। তার মানে তুমি যখন মাইসেলি তৈরি হচ্ছে তখন তুমি বুঝে নাও যে অ্যাকচুয়ালি ফিজিক্যালি কি প্রপার্টি চেঞ্জ হচ্ছে। তুমি যদি লাইট স্ক্যাটারিং এবিলিটি দেখো, লাইট স্ক্যাটারিং এবিলিটি প্রথমে অনেক কম থাকবে, তাহলে যখন মাইসেলি তৈরি হবে তখন কিন্তু প্রচন্ড বেড়ে যাবে। তুমি যদি লাইট স্ক্যাটারিংটাকে দেখো, ধরো লাইট স্ক্যাটারিং তুমি দেখছো, তাহলে স্ক্যাটারিং এবিলিটি, তাহলে যখন মাইসেলি তৈরি হচ্ছে না তখন সে বেসিক্যালি অনেকটা তোমার কম, হ্যাঁ। কিন্তু যখনই মানে মানে এটা মোরাললেস ফ্যাট আর কি, মানে লাইট প্লাস স্ক্যাটারই করছিল না, কেন কলারের ডাইমেনশনসের নয়। যখন মাইসেলি তৈরি হলো লাইট স্ক্যাটারিং এবিলিটি কিন্তু প্রচন্ড তোমার বেড়ে গেল, হ্যাঁ, এখন বেড়ে গেল আর, হ্যাঁ। এটা হচ্ছে স্ক্যাটারিং এবিলিটি। আর ডিটারজেন্সি যদি দেখো, ডিটারজেন্সি ঠিক একই রকম ভাবে, মানে জাস্ট মানে সারফেস টেম্পারেচার যত কমে যাবে কোন একটা ডার্টি পার্টিকেল গুলো তত সহজে তুমি ওয়াশ করতে পারবে, অর্থাৎ তার ডিটারজেন্সি এবিলিটি যেটা বা ওয়াশ করার এবিলিটিটা তত বেড়ে যাবে। ধরো এরকম একটা কালার দিয়ে তোমায় দেখাচ্ছি, এটা প্রথমে বেশ কম ছিল, তারপরে কিন্তু হঠাৎ করে তোমার ডিটারজেন্সি এবিলিটিটা এখানে বেড়ে যাবে প্রচন্ড। এইটা, হ্যাঁ। তার মানে কি হচ্ছে দেখো যে মাইসেল, এটা তুমি পরীক্ষায় মাঝে মাঝে পড়েছে, নেট পরীক্ষায়, যে ফিজিক্যাল প্রপার্টি গুলো সেটা কিন্তু কনসেন্ট্রেশন চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এবং যখন ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনটা তুমি আসবে তখন বেশ কিছু ফিজিক্যাল প্রপার্টি তুমি র্যাপিড চেঞ্জ দেখতে পাবে বা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পাবে। মোটামুটিভাবে যে ধরনের প্রপার্টিগুলোকে ইউজুয়ালি স্টাডি করে আমি সেগুলো বললাম। তোমার কোয়ালিটেটিভ প্রপার্টিজ মানে অসমোটিক প্রেসার তোমাকে দেখতে হবে, সারফেস টেনশন তোমাকে দেখতে হবে, ডিটারজেন্সিটা তোমাকে দেখতে হবে, স্ক্যাটারিং এবিলিটি, লাইট স্ক্যাটারিং এবিলিটি যেটা সেইটা তোমাকে দেখতে হবে। তারপরে তোমার ওই স্পেসিফিক বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, স্পেসিফিক বা টোটাল কন্ডাক্টেন্স যেমন দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে মোলার বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দেখতে হবে, তাদের ভেরিয়েশন করে তোমায় বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যে আমি এই যে মাইসেলি নিয়ে কথাবার্তা বললাম সেগুলো হচ্ছে নর্মাল মাইসেলি, যেখানে সলভেন্টটা ছিল পোলার। আর এবারে যদি এরকম হতো যে তোমার সলভেন্টটা সেটা পোলার না হয়ে নন পোলার, দেখো কি হচ্ছে যে যদি সলভেন্টটা তোমার নন পোলার হয়ে যায়, তাতে যদি কোনো সারফ্যাক্ট্যান্ট মলিকুল তুমি অ্যাড করো, তাহলে নন পোলার যদি হয় তাহলে কি হবে, তাহলে প্রথমেই হচ্ছে এই যে সারফেসটা, প্রথমেই একটু খেয়াল করো, এটা হচ্ছে নন পোলার। তা তুমি যখন একটা সারফ্যাক্ট্যান্ট মলিকুল নিচ্ছ সে কি করবে, সে হচ্ছে তোমার এই হাইড্রোফোবিক যে পার্টটা সেইটা তোমার বাল্কে থাকার চেষ্টা করবে, এইটা। কারণ নন পোলার যদি হয়, ধরো আমি বলছি এটা বেনজিন বা কিছু একটা, তুমি এবারে ওরকম একটা বেনজয়িক অ্যাসিড বা সালফোনিক অ্যাসিড
তার তুমি সোডিয়াম পটাশিয়াম সল্ট নিয়ে তাহলে হাইড্রোকার্বন যে পার্টটা সেটা বাল্কের দিকে থাকার চেষ্টা করবে, পোলার হেডটা সে সারফেসের দিকে থাকার চেষ্টা করবে এইটা। এবং এই পার্টিকুলার কেসে এটা দাঁড়াবে যে আলটিমেটলি কনসেন্ট্রেশন যদি সাফিসিয়েন্টলি বেশি হয়ে যায় তখন তোমার একটা মাইসেলি তৈরি হচ্ছে, কিন্তু সেই মাইসেলি স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে হচ্ছে তোমার এই আগেরটা খেয়াল করে দেখো, আগে যে মাইসেলিটা তৈরি হয়েছিল সেখানে তোমার হাইড্রোফোবিক পার্টগুলো ভেতরের দিকে মানে কনসেন্ট্রেটেড ছিল, আর পোলার হেডগুলো বাইরের দিকে এক্সপোজ ছিল, কারণ বাইরের দিকে এক্সপোজ থাকলে পোলার সলভেন্ট জলের সঙ্গে তার একটা স্ট্রং অ্যাট্রাকশন থাকবে। তাহলে এই পার্টিকুলার কেসে যেটা হবে যে পোলার হেডটা ভেতরের দিকে রয়ে গেল, হ্যাঁ, আর তোমার এটা মানে হাইড্রোফোবিক যে পার্টটা, হাইড্রোফোবিক পার্টটা হচ্ছে তোমার বাইরের দিকে থেকে যাচ্ছে এরকম। তার মানে দেখো একটা তোমার এই এর মতো তৈরি হচ্ছে, মানে মাইসেলি তৈরি হচ্ছে, কিন্তু এই যে মাইসেলি স্ট্রাকচারটা আগেরটা ঠিক উল্টো। আগেরটা ছিল পোলার হেডগুলো হচ্ছে বাইরের দিকে এক্সপোজ, এখন কিন্তু আগেরটা ঠিক উল্টো, মানে আগের ক্ষেত্রে যেটা ছিল যে এই পোলার পাথগুলো বাইরের দিকে এক্সপোজ ছিল, এখন তা না, এখন হচ্ছে তোমার এই পোলার পাথগুলো ভেতরের দিকে মানে একটা পার্টিকুলার সেন্টারের দিকে থাকার চেষ্টা করছে, আর হাইড্রোফোবিক পার্টগুলো বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই মাঝের জায়গাটা কিন্তু কিছুটা ফাঁকা থাকবে, মানে একদম যদি একদম ঘাড়ে ঘাড়ে মিশে যায় আর কি, তাহলে যেটা হবে যে প্লাস প্লাস বা শব্দ মানে সমস্ত সারফ্যাক্টর মলিকিউলগুলো একই চার্জের, তারা একে অপরকে রিপেল করে, সেখানে একটা গ্যাপ এখানে তৈরি হবে আর কি, হ্যাঁ, একটা গ্যাপ থাকবে। এবং এই গ্যাপটা খুব ইম্পর্টেন্ট, এই গ্যাপ থাকে বলেই হচ্ছে তোমার বেসিক্যালি ওই ড্রাগ ট্রান্সপোর্ট বা কোনো একটা ন্যানো পার্টিকেল তৈরি সেগুলো মাইসেলি দিয়ে তুমি করতে পারো আর কি, ঠিক আছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাকে তাহলে এই যে মাইসেলিটা তৈরি হলো সেটা হচ্ছে রিভার্স মাইসেলি, ঠিক আছে, রিভার্স মাইসেলি। আর রিভার্স মাইসেলির ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু এই যে সকল সলভেন্ট কেজ হ্যানাতান ইত্যাদি তৈরি হয় না বলে তোমার এই অনেকগুলো সারফ্যাক্টর মলিকুল তারা একটা ম্যাক্রো মলিকুল তৈরি করছে বলে এই পার্টিকুলার কেসে কিন্তু ডেল্টা এসটা লেস দেন 0 হয়, এই প্রসেসটা এনট্রপিক্যালি আনফেভারেবল হয়। আনফেভারেবল হয়। আর তাহলে প্রসেসটার জন্য যদি ডেল্টা জিটা, যেটা ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এটা লেস দেন 0 হতে হবে ফর স্পন্টানিয়াস মাইসেলাইজেশন। স্পন্টানিয়াস মাইসেলাইজেশন ডেল্টা জি যেহেতু আলটিমেটলি লেস দেন 0 হতে হবে, আর ডেল্টা এস যদি অলরেডি লেস দেন 0 হয়ে যায়, এনট্রপিক্যালি আনফেভারেবল হয়, তাহলে এই পার্টটা কিন্তু তোমার বেসিক্যালি পজিটিভ কন্ট্রিবিউশন করছে, তাহলে এই পার্টটাকে তোমাকে নেগেটিভ কন্ট্রিবিউশন করতে হবে। তখন ডেল্টা এইচটা কিন্তু ডেল্টা এইচটা সেটা লেস দেন 0 হতে হবে, অর্থাৎ এনার্জেটিক্যালি ফেভারেবল হতে হবে, মানে এক্সোথার্মিক বা এনার্জেটিক্যালি ফেভারেবল হতে হবে। তাহলে দেখো, তাহলে মাইসেলাইজেশন এই যে মানে রিভার্স মাইসেলাইজেশন সেটা কিন্তু এনট্রপিক্যালি আনফেভারেবল এবং এনার্জেটিক্যালি ফেভারেবল। এনার্জেটিক্যালি ফেভারেবল হওয়ার পক্ষে যুক্তি হচ্ছে তোমার এইখান থেকে যখন হচ্ছে তার ক্লোজার প্রক্সিমিটিতে আসছে বলে এদের হাইড্রোফোবিক একটা স্টেবল অ্যাট্রাকশন থাকছে, সেটা ইন্ডিউস ডাইপোল অ্যাট্রাকশন টাইপের আর কি, সেটা থাকছে, মানে ইন্টারাকশনটা বেশ ফেভার হচ্ছে আর কি, হ্যাঁ, সেখানে এটা এনার্জেটিক্যালি ফেভারেবল হচ্ছে। তাহলে মাইসেলি এবং তার করসপন্ডিং রিভার্স মাইসেলি। দেখো এটা বোঝা গেল কিনা, ঠিক আছে স্যার? স্যার ওই বলো ডিটারজেন্সিটা একটু ডিটেইলসে বলুন। কোনটা? এটা কেন সারফেস টেনশন? ও ডিটারজেন্সিটা, ডিটারজেন্সিটা হ্যাঁ, মানে ডিটারজেন্টের অ্যাকশনটা কি, মানে ডিটারজেন্টের হ্যাঁ, অ্যাকশনটা কি? দেখো ডিটারজেন্ট কি করে, ডিটারজেন্ট তুমি কেন ব্যবহার করো, যে জামা কাপড় বা ইত্যাদিতে যে মানে ময়লা, মানে চিটচিটে টাইপের ময়লা, মানে তেল চিটে টাইপের ময়লা আর কি, যেগুলো আটকে থাকে তুমি ডিটারজেন্ট ইউজ করলে সেটা পরিষ্কার হয়ে যায়। তো তাহলে এবার কথাটা হচ্ছে ময়লাটা আটকে থাকে কেন না, সারফেস টেনশনের জন্য, ঠিক আছে, আটকে থাকে সারফেস টেনশনের জন্য। এবারে তুমি যখন সারফ্যাক্ট্যান্ট ইউজ করছো, সারফ্যাক্ট্যান্টের কাজ দেখি তাহলে সারফেস টেনশনকে কমিয়ে দেয়। তাহলে এই যে সারফ্যাক্ট্যান্টের প্রেজেন্স সারফেস টেনশনটাকে কমিয়ে দিল, আর যত সারফেস টেনশন কমে যাবে ধুলো মানে আমি বলছি যে চিটচিটে যে ময়লাগুলো যেটা সারফেস টেনশনের জন্য চিটকে ছিল সেটা এখন বেরিয়ে যাবে। তার মানে কি, যার সারফেস টেনশন যত কম তার ডিটারজেন্সিটা তত বেশি। তাহলে ডিটারজেন্সিটা ইজ দ্য
ইনভার্সলি রিলেটেড টু সারফেস টেনশন। সারফেস টেনশন যত কমবে ডিটারজেন্সিটা তত বেশি। ওই জন্য দেখো সারফেস টেনশনটা তোমার এই কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে কমে গিয়ে ফ্ল্যাট হয়ে গেছে, ডিটারজেন্সিটা হচ্ছে যেমন এইটা যেরকম ভাবে হচ্ছিল এইটা ঠিক তেমন ভাবে আর কি এটা বেড়ে গিয়ে তোমার কনস্ট্যান্ট হয়েছে। বুঝলে? স্যার ওই যে তেল চিটে বা ধুলোমালি ওগুলো সারফেস টেনশনের জন্য আটকে থাকে বললেন স্যার, ওই টেনশনের জন্য হ্যাঁ, ওটা ওটা সারফেস টেনশনের জন্য আটকে থাকে। হ্যাঁ বলো কি? স্যার ওইটা মানে কিভাবে সারফেস টেনশনের জন্য আটকে আছে ওইটা স্যার বুঝতে পারছি না মানে সারফেস টেনশনটাকে তুমি অন্যভাবে যদি বলো, দেখো সারফেস টেনশন কিন্তু বেসিক্যালি অ্যারাইজ করছে তোমার সাম কাইন্ড অফ অ্যাডেসিভ অ্যান্ড কোয়েসিভ ফোর্সের জন্য, তো তাই না? মানে অ্যাডেসিভ ফোর্সের জন্য রাদার, মানে তোমার ধরো এই যে সারফেস টেনশনের জন্য আটকে আছে, আমি বলবো যে অ্যাডেসিভ ফোর্সের জন্য আটকে আছে। তোমার বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি হচ্ছে তোমার ধরো এ যদি আমার কোন একটা মেটেরিয়াল হয়, মানে কোন একটা মেটেরিয়ালের সারফেস হয়, আর বি যদি তোমার ইম্পিউরিটি, মানে বি যদি কোন একটা স্পিসিস যেটা আটকে আছে, তাহলে এ এবং বি তাদের মধ্যে অ্যাডেসিভ ফোর্সটা যত বেশি হবে, হ্যাঁ তোমার তত বেশি সে আটকে থাকবে, এই হচ্ছে কথা, তাই তো? তাহলে এ আর বি তাদের মধ্যে অ্যাডেসিভ ফোর্সটা তোমার যত বেশি হবে আর কি, তত ভালো করে হয়তো তোমার আটকে থাকবে। এবারে তোমার এই অ্যাডেসিভ ফোর্স মানে যখন তুমি ইন্টারফেসিয়াল টেনশন নিয়ে কথাবার্তা বলবে, ইন্টারফেসিয়াল টেনশন তো অল অ্যাবাউট হচ্ছে তোমার ওই অ্যাডেসিভ ফোর্স, ঠিক আছে তো? যে একটার সঙ্গে আরেকটা চিটকে থাকাটা আর কি। হ্যাঁ, এবারে তোমার যখন ইন্টারফেসিয়াল টেনশনটা তোমার জাস্ট সিম্পলি কমে গেল, তার মানে কি সেই অ্যাডেসিভ ফোর্সটা বেসিক্যালি কমে যাচ্ছে। তাই অ্যাডেসিভ ফোর্সটা কমে গেলে হচ্ছে এ থেকে বি সহজে বেরিয়ে চলে যেতে চাইবে, তাই না? হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমাদের যে প্রথমে যে জিনিসগুলো আলোচনা করার কথা আর কি, যে আমরা গিভস অ্যাডজাসন আইসোথাম থেকে শুরু করে আমরা অ্যাডজাসন আইসোথামের ডেরিভেশনটাকে করলাম না, কিন্তু সেই অ্যাডজাসন আইসোথামটাকে লিখে তাহলে প্রথমে আমরা সারফেস এক্সেস অ্যামাউন্ট, তারপর সারফেস এক্সেস কনসেন্ট্রেশন ডিফাইন করলাম। তারপরে হচ্ছে তিনটে যে টাইপ আছে, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3, এদের ক্ষেত্রে যদি জলটাকে সলভেন্ট হিসেবে ধরে এই ইম্পিউরিটিগুলোকে অ্যাড করা হয়, তাহলে সারফেস টেনশন কখনো বাড়ছে, কখনো স্লোলি কমছে, কখনো র্যাপিডলি কমছে। তো যখন র্যাপিডলি কমছে সেই সংক্রান্ত কিছু কথাবার্তা বলার দরকার ছিল, যেখানে মাইসেলি তৈরি হচ্ছে, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন কি, এগ্রিগেশন নাম্বারটা কি, ফিজিক্যাল প্রপার্টিসগুলো অ্যাট দ্য ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন কেমন করে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তারপর তোমার রিভার্স মাইসেলি তাদের থার্মোডাইনামিক্স নিয়ে কিছু কথাবার্তা বললাম, মাইসেলি তার থার্মোডাইনামিক্স নিয়ে কিছু কথাবার্তা বললাম। ও আর একটা বলা দরকার ছিল, ক্র্যাফট টেম্পারেচার বলে একটা টেম্পারেচার একটুখানি ডিফাইন করে নিই। ক্র্যাফট টেম্পারেচার বলে একটা টেম্পারেচার আছে। দেখো তুমি যেটা দেখলে যে যে মাইসেলি আমি নর্মাল মাইসেলির কথা বলছি, তা নর্মাল মাইসেলির ক্ষেত্রে মাইসেলাইজেশন হতে গেলে টেম্পারেচারটা সাফিসিয়েন্টলি বেশি হতে হবে। তাহলে এবার টেম্পারেচার যদি প্রচন্ড কম হয়ে যায় তাহলে তোমার মাইসেলি তৈরি হবে না। তাহলে যেটা কথা হচ্ছে যে মানে ক্র্যাপ টেম্পারেচারটা হচ্ছে যে দ্য মিনিমাম টেম্পারেচার below which micelle is not formed. তাহলে কাপ টেম্পারেচার দ্য মিনিমাম টেম্পারেচার বিলো হুইচ মাইসেল ইজ নট ফর্ম, মানে তুমি টেম্পারেচারটা সাফিসিয়েন্টলি বেশি রাখতে হবে যাতে করে ওই যে টি ডেল্টা এসটা ওটা গ্রেটার দ্যান ডেল্টা এইচ হয়। মানে মাইসেলাইজেশন প্রসেসটা, মানে আমি নর্মাল মাইসেলিকে এক্সাম্পল হিসেবে বলছি, যার ক্ষেত্রে ওটা এনট্রপিক্যালি ফেভারেবল, এনার্জেটিক্যালি আনফেভারেবল। তাহলে এবারে তখন ডেল্টা জিটাকে যদি নেগেটিভ হতে হয়, টি ডেল্টা এসটা গ্রেটার দ্যান ডেল্টা এইচ হতে হবে। তাহলে যখন টি ডেল্টা এসটা গ্রেটার দ্যান ডেল্টা এইচ হতে হচ্ছে, তখন তোমার টেম্পারেচারটা প্রচন্ড কম হলে চলবে না, তাহলে একটা মিনিমাম টেম্পারেচার যার নিচে গেলে আর মাইসেলি তৈরি হবে না, সেটা হচ্ছে ক্র্যাপ টেম্পারেচার। তার মানে তুমি থার্মোডাইনামিক্স যদি দেখো যে ডেল্টা জিটা সেইটা তো তোমার বেসিক্যালি লেস ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস বলি, ডেল্টা জিটা সরি ডেল্টা জিটা ইকুয়াল টু ডেল্টা জি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এইটা। এবারে তোমার কথাটা হচ্ছে এইটা যদি লেস দেন 0 হয় তাহলে স্পন্টিনিয়াসলি মাইসেলাইজেশনটা হবে, আর ইকুয়াল টু 0 হলে ইকুইলিব্রিয়াম পৌঁছে যাবে। তার মানে যেটা আমি বলি যে অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0, সেইখান থেকে তুমি টিটা পেয়ে গেলে ডেল্টা এইচ বাই হচ্ছে তোমার ডেল্টা এস, এটা। তাহলে এই যে টিটা, এই টিটাই হচ্ছে দেখো একটা মিনিমাম টেম্পারেচার
যে টেম্পারেচারের জন্য তোমার এই পুরো জিনিসটা হচ্ছে তোমার জিরো হবে। আর টেম্পারেচার যদি আরো বেশি হয় তাহলে জিনিসটা নেগেটিভ হবে, টেম্পারেচার আরো কম হলে কিন্তু জিনিসটা পজিটিভ হয়ে যাবে, তখন কিন্তু আর মাইসেলাইজেশন হবে না। তাহলে এই যে টেম্পারেচারটা, এটাই হচ্ছে তোমার একটা রাফ এস্টিমেশন অফ ক্যাপ টেম্পারেচার। দিস টেম্পারেচার ইজ দ্য ক্যাপ টেম্পারেচার। এটা ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখো কতগুলো টার্মও এখানে ইন্ট্রোডিউস করেছি। এগ্রিগেশন নাম্বার ডিফাইন করেছি, ক্যাপ টেম্পারেচার ডিফাইন করেছি, ক্রিটিক্যাল মাইসেলিক কনসেন্ট্রেশন ডিফাইন করেছি। তাহলে এরকম কিছু টার্মিনোলজি তোমার জানার দরকার পড়ে, এবং সেই নিয়ে যে জেনারেল যে ধরনের কথাবার্তাগুলো বলো সেইগুলো আমরা just বলে ফেললাম। আচ্ছা এবার আমি জাস্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে খুব ভালো করে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে মাইসেলাইজেশন থার্মোডাইনামিক্স। এই পার্টটা আমাদের আধ ঘন্টাটা সময় আছে, আধ ঘন্টার মধ্যে আমরা অর্ধেকটা করে ফেলতে পারবো। মানে একটা মডেল, অর্থাৎ মাস অ্যাকশন মডেলটা আমরা মোটামুটিভাবে করে ফেলতে পারবো। সিউডো ফেজ মডেলটা হ্যাঁ নেক্সট দিন আমরা আলোচনা করবো। আচ্ছা দেখো, আমি কোয়ালিটেটিভলি মাইসেলাইজেশন প্রসেসের জন্য হচ্ছে যে হ্যাঁ একটু ধরতো, বেহালা যাবে চলে গেলে হয় নাকি? হ্যাঁ যেটা বলছিলাম, দেখো আমি এমনিতে উপরে উপরে মানে যেটা বিএসসি তে নর্মালি পড়ানো হয়, যে এই যে মাইসেলাইজেশন প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল, এনার্জেটিক্যালি আনফেভারেবল ইত্যাদি ইত্যাদি, এই নিয়ে দু চারটা কথাবার্তা বললাম। কিন্তু আমাদের এই যে যখন এই মেকানিজমটা আমি দেখাচ্ছিলাম, এই পার্টিকুলার কেসে দেখো এই যে ইন্ডিভিজুয়াল সারফ্যাক্টর মলিকুলগুলো আছে, আর তারপরে যে মাইসেলিতে তৈরি হয়েছে, এবারে কথাটা হচ্ছে যে এই প্রসেসটা কি তোমার ইরিভার্সিবল প্রসেস, মানে ওয়ান্স মাইসেলি তৈরি হয়ে গেল তাহলে সে কি আর কখনো কি আর এই মনোমার বা সারফ্যাক্টর মলিকুলে ফিরবে না, এটা যে কথা। সেখানে যেটা দেখা যাচ্ছে যে ইউজুয়ালি বা মোস্ট অফ দ্য কেসে মাইসেলাইজেশনটা অ্যাকচুয়ালি তোমার একটা রিভার্সেবল প্রসেস। ঠিক আছে, তাহলে মাইসেলাইজেশন যদি রিভার্সেবল প্রসেস হয় তাহলে ইকুইলিব্রিয়াম ফেনোমেননকে যেমন করে তোমাকে ডেসক্রাইব করতে হয় সেরকম ভাবে ডেসক্রাইব করতে হবে। আমরা সেই কাজটা কি করব, এবং তার জন্য দুটো মডেল চলে, যে দুটো মডেল, এক নম্বর মডেলটাকে বলে মাস অ্যাকশন মডেল। কেন মাস অ্যাকশন মডেল বলে আমি এক্ষুনি আলোচনা করব। আর দু নম্বর একে বলা হয় সিউডো ফেজ মডেল বা ফেজ সেপারেশন মডেল। or ফেজ সেপারেশন মডেল। একটা মাস অ্যাকশন মডেল আর হচ্ছে ফেজ সেপারেশন মডেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে আমাদের যখন মাস অ্যাকশন মডেল আমরা বলবো, হ্যাঁ সেখানে আমরা যেটা দেখবো যে মাস অ্যাকশন মানে তুমি জানো যেটা হচ্ছে একটা কেমিক্যাল কাইনেটিক্সে তোমাদের রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন যদি ক্যাটালিস্ট না থাকে বা ইনহিবিটর না থাকে, টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট রাখলে তুমি জানো অ্যাক্টিভ মাসের সঙ্গে সে বেসিক্যালি প্রপোর্শনাল হয়। সেই প্রিন্সিপালটা এখানে কাজে লাগাবো আর কি, এই রেসপেক্ট একটা মাস অ্যাকশন মডেল। আর সিউডোফেজ মডেল যেটা বলবে সেটা আমি পরের দিন ভালো করে আলোচনা করবো। সিউডোফেজ মডেলে যেটা হয় যে তোমার সকল যে মাইসেলিটা তৈরি হচ্ছে ধরে নেওয়া হয় সেই মাইসেলিটা হচ্ছে একটা ডিফারেন্ট পেজে থাকে। আর এবারে কথাটা হচ্ছে ফেজ বাই ডেফিনেশন হচ্ছে একটা হোমোজিনিয়াস বাট ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল পার্ট অফ এ সিস্টেম, তাকে ফেজ বলে। এক্ষেত্রে তোমার সকল মাইসেলি যেটা সেটা ফিজিক্যালি ডিস্টিংগুইশেবল, তুমি সারফ্যাক্টর মলিকুল বা বাল্কের সঙ্গে যে মাইসেলি সেটা একদম ডিফারেন্ট ফেজ, তুমি পরিষ্কার বুঝতে পারছো। কিন্তু এখানে এই ফেজ নর্মালি ডিফাইন করতে গেলে ওই করসপন্ডিং যে সিস্টেমের যেই পার্টটাকে হোমোজিনিয়াস হতে হয়, কিন্তু মাইসেলি যেখানে তৈরি হয় সেটা কিন্তু হোমোজিনিয়াস হয় না, এটা হেটেরোজিনিয়াস হয়। সেই জন্য তোমার অ্যাজিভ একটা ফেজ সেপারেটেড হচ্ছে, কিন্তু সেই ফেজটা থার্মোডাইনামিক্সে লাইন করে ঠিক ট্রু ফেজ নয়, এটা সেটাকে বলে সিউডো ফেজ। সেইখান থেকে যে মডেলটা সেটা তোমার বেসিক্যালি সিউডো ফেজ মডেল। তাহলে একটা মাস অ্যাকশন মডেল আর এটা তোমার সিউডো ফেজ মডেল। ঠিক আছে, আচ্ছা আমরা
তোমার প্রথমে মাস অ্যাকশন মডেল এইটা নিয়ে জাস্ট ডিটেলে আলোচনা করছি আর কি। তাহলে প্রথম যে আলোচনাটা হবে সেটা হচ্ছে তোমার মাস অ্যাকশন মডেল নিয়ে। আচ্ছা, মাস অ্যাকশন মডেলে যেটা ধরে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে সকল তোমার এই যে ডিসোসিয়েটেড যেটা বা যেটাকে বলি তোমার কি বলবো মানে অ্যাসোসিয়েটেড হচ্ছে মাইসেলিটা, আর ডিসোসিয়েটেড বা আনঅ্যাসোসিয়েটেড যেটা সেটা বেসিক্যালি মনোমারগুলো আর কি। তার মানে যেটা এখানে হচ্ছে যে মাস অ্যাকশন মডেলে এই মাইসেলাইজেশন প্রসেস যেটা process is reversible এটা, আর at the CMC at the critical micelle concentration there is an equilibrium between isolated surfactant molecules and the associated মাইসেলি, তাদের মধ্যে একটা কিন্তু ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে। ঠিক আছে, আচ্ছা এবারে এইখানে তোমাকে দু রকম করে ভেবে করতে হবে। একটা হচ্ছে যে যদি তোমার হয় মানে সারফ্যাক্ট্যান্টটা হচ্ছে নন আয়নিক হয় একরকম, আর সারফ্যাক্ট্যান্টটা হচ্ছে আয়নিক হলে আরেক রকম। সেখানে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে তোমার মাস অ্যাকশন মডেল ফর নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট। মডেল ফর নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট। আগে দেখো কত সহজ ব্যাপার। ধরে নাও যে এই সারফ্যাক্ট্যান্ট মলিকিউলগুলোকে আমি এম দিয়ে এক্সপ্রেস করছি, আর যে এটা তৈরি হয়েছে মাইসেলিটা, সেই মাইসেলিটা আমি ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করছি। এই ক্যাপিটাল এমটা বেসিক্যালি যেটা হচ্ছে যে অনেকগুলো মনোমার মানে এনটা মনোমার তারা বেসিক্যালি হচ্ছে একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে হচ্ছে আমার মাইসেলিটাকে তৈরি করে। তাহলে এইটা হচ্ছে আমার মাইসেলি মানে অ্যাসোসিয়েটেড, আর এইটা হচ্ছে আমার নর্মাল সারফ্যাক্ট্যান্ট মলিকুল। এটাকে তুমি জাস্ট নাম দিতে পারো মনোমার, এরকম নাম দিতে পারো, এটা মনোমার এভাবে নাম দিতে পারো। তারা একে অপরের সঙ্গে ইকুইলিব্রিয়েট করে। তাহলে ইকুইলিব্রিয়েট করতে গেলে এনটা এরকম মনোমার লাগবে, আর এটা একটা মাইসেলি, তাদের মধ্যে এই ইকুইলিব্রিয়ামটা তোমার এক্সিস্ট করছে। ঠিক আছে, আচ্ছা এবারে এই যখন প্রসেসটা তোমার চলবে, এই ফরওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্টকে তুমি K1 বলো, ব্যাকওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্ট যদি K-1 বলো, তাহলে রেট অফ ফরওয়ার্ড প্রসেস যেটা সেটা যদি RF বলি সেটা কি হবে না K1 ইন্টু, আচ্ছা আমি এইখানে ধরে নিচ্ছি যথেষ্ট ডাইলিউট সলিউশন, যার জন্য আমি এটাকে এই কনসেন্ট্রেশন অফ এম থার্ড ব্র্যাকেট লিখলাম টু দি পাওয়ার এন লিখলাম। হ্যাঁ, তাহলে যেটা আমি ধরে নিচ্ছি অ্যাজুমিং ভেরি ডাইলিউট সলিউশন, সেই জন্য আর এখানে অ্যাক্টিভিটি লিখছি না, কনসেন্ট্রেশন লিখছি। আর রেট অফ ব্যাকওয়ার্ড প্রসেস যেটা রেট অফ ব্যাকওয়ার্ড প্রসেস RB, সেটা কি হবে K-1 ইন্টু যেটা তোমার মাইসেলি তার কনসেন্ট্রেশনটা এইটা। আচ্ছা এবারে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হচ্ছে, যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যাচ্ছে তখন রেট অফ ফরওয়ার্ড প্রসেস কি করে রেট অফ ব্যাকওয়ার্ড প্রসেস হয়ে যাচ্ছে, অর্থাৎ K1 মনোমারের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n সেটা হয়ে যাচ্ছে K-1 ইন্টু তোমার n মার বা তোমার মাইসেলি তার কনসেন্ট্রেশন। তাহলে এইখান থেকে তুমি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করতে পারছো, সেটা মাইসেলাইজেশন প্রসেসের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি Km নাম দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে ফরওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড প্রসেসের রেট কনস্ট্যান্ট, যেটা বেসিক্যালি হচ্ছে তোমার এই ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল m হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এই হচ্ছে তোমার
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা জাস্ট দাঁড়িয়ে গেল। আচ্ছা দেখো এই যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন লিখলে বা রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন লিখলে এটা কি ল অফ মাস অ্যাকশনকে কাজে লাগিয়ে, সেখানে এটা হচ্ছে মাস অ্যাকশন মডেল। এই যে এটাকে মাস অ্যাকশন মডেল আমি নাম দিয়েছি, তার কারণটা হচ্ছে এই ল অফ মাস অ্যাকশনকে কাজে লাগিয়ে তুমি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটাকে লিখছো বলে। আচ্ছা এবারে তুমি জানো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জের সম্পর্ক আছে। তাহলে স্ট্যান্ডার্ড gives free energy of micellization, standard gives free energy of micellization delta G0 capital M আমি নাম দিলাম, সেটা কত হয় মাইনাস RT ln km হয়। আচ্ছা এবারে এইটাকেই যদি তুমি পার মলিকুল কনসিডার করো, আচ্ছা আমি এখানে লিখে নিই এটা একটি মাইনাস RT ln। আচ্ছা এবারে এই km এর জায়গায় তুমি বসিয়ে দিচ্ছ এইটা ডিভাইডেড বাই এই টু দি পাওয়ার n, তাহলে যেটা দাঁড়াচ্ছে মাইনাস RT ln ক্যাপিটাল M, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে nRT ln M। এটা তাহলে কি করলাম, আমার জানি ডেল্টা G0 ইকুয়াল টু মাইনাস RT ln K ইকুইলিব্রিয়াম, এটা তুমি জানো থার্মোডাইনামিক্সে যে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জের সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সম্পর্ক। এবার সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি এখানে জাস্ট বসিয়ে দিলে আর কি। মানে আমি যদি ধরো অত কিছু না করে এইটাকে 1 নম্বর ইকুয়েশন বলি আর এইটাকে তোমার 2 নম্বর ইকুয়েশন বলি, হ্যাঁ, তাহলে এবারে 1 নম্বর ইকুয়েশনের ডেটাটাকে 2 নম্বরে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে তুমি বেসিক্যালি এই ডেল্টা G0 M মাইসেলাইজেশনের জন্য তোমার যে গিভস ফ্রি এনার্জি স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জটাকে তুমি জাস্ট পেয়ে যাচ্ছ। আর এবারে আমি এই স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জটা পার মনোমার দেখতে চাইছি, তাহলে জাস্ট স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জ পার মনোমার, এনার্জি চেঞ্জ পার মনোমার, সেটা যদি ডেল্টা G0 স্মল m বলো, সেটা কি হবে ডেল্টা G0 ক্যাপিটাল M ডিভাইডেড বাই n। মানে আমার nটা মনোমার মিলে যে পলিমারটা তৈরি হয়েছে, মানে এটা পলিমারটা মানে এখানে মাইসেলটা তৈরি হয়েছে, তা তুমি জাস্ট n দিয়ে ভাগ করে দিলে, তাহলে n দিয়ে ভাগ করে দিলে কি দাঁড়াচ্ছে না মাইনাস RT বাই n হয়ে গেল। মানে প্রথম যে টার্মটায় RT থেকে একটা n ভাগ হয়ে যাচ্ছে, মাইনাস RT বাই n ln মনোমারের কনসেন্ট্রেশন হলো প্লাস, এবার এখানে দেখো nটা বাদ চলে যাচ্ছে, তাহলে RT ln m এর কনসেন্ট্রেশন হলো। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো এখানে, সেটা হচ্ছে যে তোমার মানে আমি যেটা বললাম যে তোমার যখন মাইসেলি তৈরি হয় অ্যারাউন্ড 40 থেকে 100টা মনোমার জাস্ট জুড়ে গিয়ে তোমার এটা তৈরি হচ্ছে, তো তোমার মাইসেলিটা তৈরি হচ্ছে। তো তাহলে খুব পরিষ্কার ব্যাপার যে এক একটা মাইসেলির মলিকুলার ওয়েট তোমার যে এক একটা সারফ্যাক্টর মলিকুলার ওয়েট তার তুলনায় অনেক অনেক বেশি এইটা। এবারে মলিকুলার ওয়েট যদি বেশি হয় তাহলে মোলারিটি বা কনসেন্ট্রেশন কি হবে, প্রচন্ড কম হয়ে যাবে। তবে এটা দাঁড়াচ্ছে যে ইউজুয়ালি যেটা হবে তোমার, যে যদি এই এগ্রিগেশন নাম্বারটা অ্যারাউন্ড 100 হয় তাহলে এই পার্টটা তোমার অনেকটা কম হয়ে যাবে ইন কম্পারিজন টু এইটা, সেটা তুমি অ্যাপ্রক্সিমেটলি এটাকে লিখতে পারো RT ln এইটা হিসেবে, কখন না when n is সাফিসিয়েন্টলি হাই। তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মনোমারের কনসেন্ট্রেশন অনেক বেশি হবে দ্যান দা তোমার মাইসেলি কনসেন্ট্রেশন, আর 2 নম্বর হচ্ছে এইখানে এনটা দেখে এখানে ভাগ আছে, এখানে সেটা নাই, তার মানে এই জিনিসটা কিন্তু অনেক ছোট ইন কম্পারিজন টু এইটা, ঠিক আছে। আচ্ছা এবারে তোমার যেহেতু তুমি স্ট্যান্ডার্ড সেটা সব কিছু করছো, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে মাইসেলাইজেশন যখন স্টার্ট হচ্ছে তখন পুরো জিনিসটাই তোমার অ্যাজিভ যেন মনোমার ফর্মে আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে এই যে এমটা, এই এমটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। কারণ আমি একটা ইকুইলিব্রিয়াম কনসিডার করেছি যেখানে হচ্ছে মনোমারের সঙ্গে মাইসেলি ইকুইলিব্রিয়েট করছে, তাই তো। তাহলে এই ইকুইলিব্রিয়েট যখন করছে তখন যে মনোমারের কনসেন্ট্রেশন সেটাই ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। তাহলে এই যে এমটা সেটাই বেসিক্যালি তোমার ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। তার মানে কি হলো দেখো যে ডেল্টা G0 তাহলে স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জ
পার মনোমার, সেইটা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনের সঙ্গে এইরকম ভাবে রিলেটেড হয়ে গেল। তাহলে ডেল্টা জি জিরো এম সেটা হচ্ছে আরটি এলএন সিএমসি। দেখো এটা বুঝতে পারলে কিনা। হ্যাঁ আমি একটু বেরিয়ে হ্যাঁ বলো বলো, মানে কিছু বুঝতে অসুবিধা হলো? মানে এই যে অঙ্কটাকে করলাম বা থার্মোডাইনামিক্সটাকে কষলাম, সেটা কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে বা কোথাও কোনো ধোঁয়াশা আছে? কি ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যার ঠিক একবার আছে। ওই স্যার মনোমারের কনসেন্ট্রেশনটা সিএমসি কেন হলো আর একবার বলুন। হ্যাঁ এই যে দেখো, তুমি তো এই ইকুইলিব্রিয়ামটাকে কনসিডার করছো, এইটা তো মাইসেলাইজেশন ইকুইলিব্রিয়াম। তা যখন মাইসেলাইজেশনটা হচ্ছে তখন যে মনোমারের কনসেন্ট্রেশনটা সেটাই তো ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। মানে আমি যেটা এইখানে দেখিয়েছিলাম, এই ধরো এই যে প্রসেসটা হচ্ছে, তাহলে এই প্রসেসটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম প্রসেস, তাই তো? তাহলে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন থেকে একটা কনসেন্ট্রেশন যখন ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে, যখন তোমার মাইসেলি তৈরি হচ্ছে না তখন তো ওটা বাঁদিকেই থাকবে, মানে তোমার আইসোলেটেড ফর্মেই সারফেক্টান্ট গুলো থাকবে। তার মানে ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করছে, মানে হচ্ছে সেটা করবে হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনে। সেখানে এখানে সেটা করা হচ্ছে যে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন, মানে আমি যেহেতু ইকুইলিব্রিয়াম যেটা কনসিডার করছি, সেই মানে যখন মাইসেলি তৈরি হয় তখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হয়, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে মনোমারের যে কনসেন্ট্রেশনটা সেটাই হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে ডেল্টা জি জিরো। স্যার এই হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই ক্রিটিক্যাল মাইসেল কনসেন্ট্রেশনের উপরেও তো ইকুইলিব্রিয়াম থাকবে, মানে মাইসেল আর হ্যাঁ মানে সেটা তো দেখো, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম যখন মেনটেন হয় না, ইকুইলিব্রিয়ামের মজাটা হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত পুরো মাইসেলিটা পুরো মনোমারটা মাইসেলিতে কনভার্টেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়ামটা মেনটেন থাকে। মানে ইকুইলিব্রিয়ামটা পৌঁছে গেলেই হয়, যেমন ধরো আমি কথা বলছি, বরফ আর জল ইকুইলিব্রিয়েট করছে, তাহলে একটা সার্টেন টেম্পারেচার, যে জলের ক্ষেত্রে 0°C, যেখানে বরফ আর জল হচ্ছে ইকুইলিব্রিয়েট করে। আর এবারে কথাটা হচ্ছে যে তুমি ধরো জল থেকে আস্তে আস্তে টেম্পারেচার কমিয়ে হচ্ছে বরফ করছিলে, হ্যাঁ, যতক্ষণ না মানে যখন তোমার হবে, মানে যেটাকে বলা হয় যে একটা সার্টেন টেম্পারেচার 0°C, যেখানে হচ্ছে জল এবং বরফ ইকুইলিব্রিয়েট করবে, সেটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। এবার আরো যদি তুমি টেম্পারেচার কমিয়ে দাও তখন কিন্তু শুধুমাত্র তোমার বরফ থাকে। এটা এক্ষেত্রে হচ্ছে যদি ইকুইলিব্রিয়ামের পরে তোমার মানে ইকুইলিব্রিয়ামটা ধরো একটা সার্টেন কনসেন্ট্রেশন হচ্ছে, যেখানে মাইসেলাইজেশন থেকে স্টার্ট হচ্ছে। এবারে যদি এমন হতো যে কনসেন্ট্রেশনটা তোমার ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন থেকে অনেক বেশি, তখন কি হবে? তখন শুধুই মাইসেলি পাবে। এই যে ধরো এই যে আমি প্রপার্টি গুলো বলেছিলাম, ধরো এই যে এইটা বা এইটা যেখানে বলি, এইখানে কোথায় গেল, তাহলে এইটা ধরো এই যে জায়গাটা ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা, তারপরে কনসেন্ট্রেশন আরো বেশি হয়ে গেলে কি হবে না, শুধুই মাইসেলি থাকবে, তখন আর ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে না। সেটাকে কিন্তু ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বলে না। ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন হচ্ছে একটা কনসেন্ট্রেশন যেখানে গেলে মাইসেলাইজেশন থেকে স্টার্ট হচ্ছে, হ্যাঁ, মাইসেলাইজেশনটা শেষ হয়ে যাচ্ছে এরকম না আর কি। এই যে দেখো এ কনসেন্ট্রেশন রেঞ্জ অফ দ্য সারফ্যাক্ট্যান্ট অ্যাবভ হুইচ মাইসেলাইজেশন টেকস প্লেস। হ্যাঁ, এবারে অনেক বেশি হয়ে গেলে সেটার ক্রিটিক্যাল মাইসেলি, সেটা ক্রিটিক্যাল টার্মটা থাকবে না আর কি, তখন বুঝে গেল? মানে জাস্ট ইকুইলিব্রিয়ামটা স্টার্ট হলো তখনই তুমি ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনটা পেয়ে গেলে। ঠিক আছে? আচ্ছা, মানে ক্রিটিক্যাল হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, কথা কিছু শোনা যাচ্ছে না কিন্তু, কিছুটা অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি পরের টপিকটা চলে আসছি। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার মাস অ্যাকশন মডেল। শোনা যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কিছু বলবে? বলছিলাম স্যার কি ক্রিটিক্যাল মাইসেল কনসেন্ট্রেশনের বেসিক কনসেন্ট্রেশন হয়ে গেলে আর ইকুইলিব্রিয়ামটা মেনটেন থাকবে না, এটাই হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ এখান থেকে হ্যাঁ, বলছি, তাই তো? একদমই তাই। হ্যাঁ এটা
বা তখন হচ্ছে তোমার পুরোটাই মাইসেলি হয়ে থাকে। আচ্ছা দেখো, মাস অ্যাকশন মডেল ফর আয়নিক সারফ্যাক্ট্যান্ট। আচ্ছা, আয়নিক সারফ্যাক্ট্যান্টের ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে যদিও মোস্ট অফ দ্য মাইসেলাইজেশন যে প্রসেসের জন্য আমি যে ধরনের সারফ্যাক্ট্যান্ট মলিকুলগুলো ইউজ করছিলাম, তার মধ্যে আমি নিয়েছিলাম তোমার, আসলে আমি ওই সারফ্যাক্ট্যান্ট মলিকুলের ক্লাসিফিকেশনস, হ্যাঁ সেইগুলো তোমাকে জাস্ট বলিনি আর কি, যেটা আমাদের ওই 4th লেকচারে দেখবে ছিল, যে তোমার সারফ্যাক্ট্যান্ট মলিকুলস কিন্তু বিভিন্ন রকমের হতে পারে আর কি। সারফ্যাক্ট্যান্ট মলিকুল তোমার হতে পারে অ্যানায়নিক সারফ্যাক্ট্যান্ট হতে পারে, ক্যাটায়নিক সারফ্যাক্ট্যান্ট হতে পারে, জুইটার আয়নিক সারফ্যাক্ট্যান্ট বা অ্যাম্পোটেরিক সারফ্যাক্ট্যান্ট হতে পারে, নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার নন আয়নিকের ক্ষেত্রে আমরা করলাম, এবার ক্যাটায়নিক বা অ্যানায়নিক যদি হয় তাহলে কেমন হবে আর কি, হ্যাঁ সেইটা এবার আমরা দেখছি, যে মাস অ্যাকশন মডেল ফর আয়নিক সারফ্যাক্ট্যান্ট। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল রাখবে, যে এই যে কার্বক্সিলিক অ্যাসিডে তুমি যখন সোডিয়াম পটাশিয়াম সল্ট নিচ্ছ, তখন এই কার্বক্সিলেট আয়নটা সেটা বেসিক্যালি আমার সারফ্যাক্ট্যান্ট, কিন্তু তাকে ব্যালেন্স করার জন্য কিছু কাউন্টার আয়ন কিন্তু সবসময় রাখতে হয়। কারণ কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম সল্ট, মানে এখানে কার্বক্সিলেট আয়নটা হচ্ছে তোমার সারফ্যাক্ট্যান্ট, আর Na প্লাসটা বা K প্লাসটা তারা হচ্ছে তোমার কাউন্টার আয়ন। ঠিক আছে? তো তাহলে এই পার্টিকুলার কেসে যেটা হবে, যে তোমার এই যে সারফ্যাক্ট্যান্ট মলিকুলগুলো, তার চার্জটা প্লাস বা মাইনাস কিছু হতে পারে। এবার কত প্লাস বা কত মাইনাস আমি যা সেটা লিখছি না আর কি। এবার এরকম এনটা সারফ্যাক্ট্যান্ট মলিকুল, সে বেসিক্যালি তোমার যখন এই মনোমারটা তৈরি, মাইসেলিটা তৈরি করছে, এমটাকে তৈরি করছে এইটা, এবারে যেটা কথা হচ্ছে যে তোমার এইখানে খেয়াল রাখবে যে এইখানে কিন্তু এই সারফ্যাক্ট্যান্ট মলিকুলের চার্জটাকে ব্যালেন্স করার জন্য শুধু এই ইকুইলিব্রিয়ামটাকে কনসিডার করলে হবে না। মানে এইখানে যেটা হচ্ছে তোমার, এইখানে হচ্ছে তোমার আমি বলবো যে, মানে আমি আসলে মনোমারটা শুধু এম দিয়ে এক্সপ্রেস না করে তোমার সারফ্যাক্ট্যান্ট বলে আমি এস দিয়ে এক্সপ্রেস করছি। এইখানে তো হচ্ছে এনটা সারফ্যাক্ট্যান্ট মলিকুল, তারা যে মনোমারটা তৈরি করছে সেটা সত্যি, কিন্তু যেটা কথা যে এই শুধু একটা চার্জ যেটা ক্যাটায়ন বা অ্যানায়ন, সেটা সলিউশনে থাকতে পারে না। সেই জন্য এর সঙ্গে তোমার কিছু, ধরো এইটা যদি এন হয়, এটা হচ্ছে এমটা কাউন্টার আয়ন থেকে যাবে আই। এবারে যদি সারফ্যাক্ট্যান্টটা ক্যাটায়নিক হয়, তাহলে যে তোমার কাউন্টার আয়নটা সেটা অ্যানায়নিক হবে, আর সারফ্যাক্ট্যান্টটা যদি তোমার অ্যানায়নিক হয়, তাহলে কিন্তু কাউন্টার আয়নটা হচ্ছে ক্যাটায়নিক হবে। ধরো তুমি যদি কার্বক্সিলিক অ্যাসিড বা সালফোনিক অ্যাসিডের তুমি সল্ট নাও, তখন সারফ্যাক্ট্যান্টটা নেগেটিভ আয়ন, কাউন্টার আয়নটা পজিটিভ। আবার যদি কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তুমি নাও, তখন সারফ্যাক্ট্যান্টটা পজিটিভ, কাউন্টার আয়নটা হচ্ছে তোমার নেগেটিভ। তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে এস প্লাস মাইনাসটা তোমার আয়নিক সারফ্যাক্ট্যান্ট। তাহলে এখানে এস প্লাস মাইনাসটা হচ্ছে তোমার একটা আয়নিক সারফ্যাক্ট্যান্ট, সেটা ক্যাটায়ন বা অ্যানায়নিক হতে পারে সারফ্যাক্ট্যান্ট। আর আই মাইনাস প্লাসটা, এটা তোমার বেসিক্যালি কাউন্টার আয়ন। আর এবারে আমি এইখানে একটা এন লিখেছি, একটা এম লিখেছি, এটাকেও এন লিখিনি। তার কারণটা হচ্ছে এই যে একটা তোমার একে, মানে সারফ্যাক্ট্যান্ট আয়নকে স্টেবিলাইজ করে রাখার জন্য যে এনটাই তোমার লাগবে, কাউন্টার আয়ন লাগবে, এটা কিন্তু আবার সবসময় সত্যি না। মানে তুমি বেসিক্যালি সোডিয়াম সল্ট নিচ্ছ, যদি ক্যালসিয়াম সল্ট নিতে তাই তো বুঝতে পারছো সংখ্যাটা পাল্টে যেত, কিন্তু অ্যালুমিনিয়াম সল্ট নিতে তাহলে তো সংখ্যাটা পাল্টে যেত। ঠিক আছে? তো সেই জন্য এইখানে এন লিখেছি, এখানে আমি এম লিখেছি, এরা বেসিক্যালি ইকুইলিব্রিয়েট করছে। আর এইখানে এর যে চার্জটা সেইটা হচ্ছে যে এদের দুজনের চার্জের একটা ডিফারেন্স কিছু একটা হবে আর কি। হ্যাঁ, সেই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কত সেটা আমি আর কিছু এখানে লিখছি না আর কি। মানে এখানে যে তোমার এটা তৈরি হচ্ছে, মানে মাইসেলিটা তৈরি হচ্ছে, সেই মাইসেলিটা কিন্তু নন নেসেসারি নিউট্রাল, তার একটা চার্জ থাকতে পারে। হ্যাঁ, এর চার্জটা কত হবে সেটা আমি আর এখানে লিখছি না আর কি। তাহলে এইটা হচ্ছে সারফ্যাক্ট্যান্ট, তার সাথে তোমার একটা কাউন্টার আয়ন আছে, সে বেসিক্যালি হচ্ছে মাইসেলি, বা এখানে যেটা আমি বলি মানে অ্যাসেম্বল বা অ্যাসোসিয়েটেড যে স্পিসিসটা, তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তোমার এখানে মেনটেন করছে। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে দেখো, আমি ঠিক আগের মতো করেই রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হ্যানা ত্যানা করে যদি লিখতাম, লিখে যখন আলটিমেটলি ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, আমি একদম ইকুইলিব্রিয়ামটাকে লিখছি, তখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন যদি তুমি করে ফেলো, তাহলে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সেটা কি হবে, সেটা বেসিক্যালি তোমার মানে এইখানে তুমি
দেখো ল মাস অ্যাকশন অনুযায়ী হচ্ছে তুমি এখানে জাস্ট কনসেন্ট্রেশন দিচ্ছ ডাইলিউট সলিউশন ধরে নিয়ে, পরে যখন থার্মোডাইনামিক্স ইউজ করে তুমি করবে, মানে এরপরে সিউডো ফেজ মডেল, তখন অ্যাক্টিভিটি টার্মসটা লিখবো আর কি। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে এম এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই, কিন্তু তোমাকে লিখতে হবে এস যেটা, তারা চার্জটাকে এখানে আর লিখছি না, টু দি পাওয়ার এন, আর কাউন্টার আয়ন যেটা টু দি পাওয়ার এম, দিস শুড বি দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে এইখানেও কিন্তু তোমাকে ধরে নিতে হচ্ছে অ্যাজিউমিং ভেরি ডাইলিউট সলিউশন। না হলে কি হতো, নাহলে তোমাকে যেটা করতে হতো সেটা হচ্ছে এগুলো অ্যাক্টিভিটির টার্মসে লিখতে হতো, সেই অ্যাক্টিভিটিটাকে আবার কনসেন্ট্রেশন ইনটু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের ফর্মে লিখতে হতো, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো তার মতো করে ম্যানেজ করতে হতো। তাহলে এইখানে জাস্ট সিম্পলি ভেরি ডাইলিউট সলিউশন ধরে নিয়ে আমি জাস্ট অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন দিয়ে জাস্ট রিপ্লেস করে দিয়েছি। তাহলে এবারে ওই আগের মতোই, তো প্রথম লাইনটাই পাল্টে গেল, তারপরে অ্যাজ ইউজুয়াল দেখবে হবে। এবার স্ট্যান্ডার্ড গিভস এনার্জি, standard gives energy change for micellization বা energy for micellization, সেটা হচ্ছে ডেল্টা জি জিরো ক্যাপিটাল এন দিয়ে এক্সপ্রেস করছি, মাইনাস আরটি এলএন কে এম হয়, এখানে বসিয়ে দেওয়া যাক, মাইনাস আরটি এলএন ইন্টু মাইসেলের কনসেন্ট্রেশন, মাইনাসে প্লাস হয়ে যাবে এন আরটি এলএন এস এর কনসেন্ট্রেশন প্লাস এম আরটি এলএন ইন্টু আই এর কনসেন্ট্রেশন। এটা আর ব্যাখ্যা হবে এইটা, ঠিক আছে এইটা। আর এবারে যদি পার মনোমার তুমি কনসিডার করো, তাহলে গিভস এনার্জি পার মনোমার, পার মনোমার সেটা হচ্ছে তোমার ডেল্টা জি জিরো এম, সেটা ডেল্টা জি জিরো ক্যাপিটাল এম, তাকে এগ্রিগেশন নাম্বার দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তো ভাগ করলে কি দাঁড়াচ্ছে, প্রথম টার্মটা চলে এলো মাইনাস আরটি বাই এন এল এন মনোমারের কনসেন্ট্রেশন, তারপরে এনটা কাজ বাদ চলে গেল, তাহলে আরটি এল এন এস এর কনসেন্ট্রেশন, তারপরে একটাতে এম এর থেকে এন একটা ভাগ করে ফেললাম, করে আরটি এল এন আই এর কনসেন্ট্রেশন এটা। আর এবারে দেখো যেটা হচ্ছে যে যদি এনটা যথেষ্ট বেশি হয়ে যায়, তাহলে এনটা যথেষ্ট বেশি হয়ে গেলে তুমি এই টার্মটাকে জাস্ট এই টার্মটাকে তুমি পরিষ্কার নেগলেক্ট করে ফেলতে পারছো, কিন্তু এই টার্মটাকে এক্ষুনি নেগলেক্ট করাটা যাবে না। তার কারণটা হচ্ছে এমটা সেটা অনেক সময় এন এর কম্পারেবল হতে পারে। যেমন ধরো তুমি এই যে ধরো কার্বক্সিলিক অ্যাসিডে যদি সোডিয়াম সল্ট করতে, তাহলে এক্সপেক্টেড কি কার্বক্সিলেট আয়ন তারও চার্জ 1 আর এন এর প্লাস তারও চার্জ যেহেতু 1, তাহলে এম আর এন তারা কম্পারেবল হয়ে যাবে, মানে এন ইকুয়াল টু এম হয়ে যাবে এইটা। তাহলে সেই জন্যে আমি যখন ধরে নেবো যে এগ্রিগেশন নাম্বারটা যথেষ্ট বেশি, তখন আমি জাস্ট ফার্স্ট টার্মটাকে নেগলেক্ট করবো, এই টার্মটা কিন্তু নেগলেক্ট করবো না যদি এটা নিচে আছে, কারণ এখানে উপরে এম আছে, এম আর এন হচ্ছে কম্পারেবল বলে। তাহলে ফর হাই এগ্রিগেশন নাম্বার ডেল্টা জি জিরো এমটা তুমি জাস্ট লিখতে পারছো অ্যাপ্রক্সিমেটলি, প্রথম টার্মটাকে বাদ দিয়ে দাও, আরটি এল এন এস প্লাস এম বাই এন আরটি এল এন আই, এরকম ভাবে যা সেটা আমি লিখলাম। আচ্ছা এবারে দেখো যদি এমন হতো যে ফর 1:1 সারফ্যাক্ট্যান্ট, 1:1 সারফ্যাক্ট্যান্ট মানে হচ্ছে ওই কার্বক্সিলিক ক্ষেত্রে সোডিয়াম সল বা সালফোনিক অ্যাসিডের সোডিয়াম সল, যেক্ষেত্রে ক্যাটায়নের চার্জ 1 অ্যানায়নের চার্জ 1, তারপর 1:1 সারফ্যাক্ট্যান্ট অ্যান্ড অ্যাট সিএমসি কি হবে, তোমার সারফ্যাক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন হবে কাউন্টার আয়নের কনসেন্ট্রেশন একই, কার্বক্সিলিক আয়ন যতগুলো থাকবে এন প্লাস এক্সাক্টলি ততগুলো থাকবে, তাহলে এই কনসেন্ট্রেশনগুলো বেসিক্যালি তোমার সমান হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে তোমার ক্রিটিক্যাল মাইসেলিক কনসেন্ট্রেশনের সঙ্গে সমান। তাহলে কি দাঁড়াবে, তাহলে দেন ডেল্টা জি জিরো এম এটা হয়ে গেল, দেখো
RTLN, সরি RTLN, এস এর জায়গায় আমি CMC বসিয়ে দিচ্ছি। RTLN ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন প্লাস M/N RTLN আবার ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন, তার মানে যোগ করে ফেললে 1 প্লাস M/N RTLN CMC। তাহলে দেখো আগেরটাই M/N পার্টটা ছিল না, এখন কিন্তু একটা M/N পার্ট চলে এলো আর কি। তাহলে এমনিতে যেটা হয় যে তুমি মানে একটা মানে সারফ্যাক্ট্যান্টকে ব্যালেন্স করার জন্য তোমার কতগুলো কাউন্টার আয়ন লাগতে পারে আর কি। তাহলে ইউজুয়ালি সেই সংখ্যাটা তুমি কিন্তু ভাবতে পারো এটা 1 এর মতো। মানে এখানে তুমি যদি এমনিতে দেখো তাহলে হচ্ছে কোনো একটা আয়নকে ব্যালেন্স করার জন্য কাউন্টার আয়ন যেটা লাগতে পারে আর কি, হ্যাঁ, সেই যে সংখ্যাটা আর কি, সেই সংখ্যাটা এখানে তোমার মানে ভ্যারি করবে আর কি। মানে M/N সেটা একটা ভেরিয়েবল। তো একটা টিপিক্যাল সিচুয়েশন হতে পারে তোমার M=N। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে কি যদি তোমার কাউন্টার আয়ন কিছু না থাকতো তাহলে এমটা 0, তাহলে এমটা যদি 0 যায় তাহলে দেখো নন আয়নিকের জন্য যেটা হয় আর কি, মানে ফর নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট এমটা বেসিক্যালি 0, তখন দেখো ডেল্টা G0 এমটা যে আগের যে রেজাল্টটায় সেই রেজাল্টটা তুমি বেসিক্যালি পৌঁছে গেলে RTLN CMC, এই যে আগে যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টটা তুমি পৌঁছে গেছো। আগের রেজাল্টটা তুমি পৌঁছে গেছো যে ফর নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট M=0 হয়ে যায়, অর্থাৎ এই কাউন্টার আয়ন সেটা লাগবে না আর কি, তখন এইটা তোমার লাগছে না। যখন লাগছে না তখন ডেল্টা G0 এমটা RTLN তুমি যা CMC এইরকম ভাবে লিখতে পারছো আর কি, এটা। আর M/N এর তারপরে ভ্যালুটা তোমার ভ্যারি করতে পারে, তাহলে M/N এর একটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, সেটা হচ্ছে তোমার 1, সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু অফ M/N, সেটা বেসিক্যালি 1, এবং তখন ডেল্টা G0 M তার ভ্যালুটা হয়ে যাবে তোমার 2 RTLN CMC। ঠিক আছে, তা দেখো তা কি হলো যে তুমি এই যে মাস অ্যাকশন মডেল নিয়ে নন আয়নিক সারফ্যাক্ট্যান্ট হলে আর আয়নিক সারফ্যাক্ট্যান্ট হলে তার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড গিবস এনার্জি চেঞ্জ পার মনোমার, মানে স্ট্যান্ডার্ড গিবস এনার্জি চেঞ্জ, এখানে স্ট্যান্ডার্ডটা লিখে দেওয়া উচিত ছিল, স্ট্যান্ডার্ড গিবস এনার্জি চেঞ্জ পার মনোমার, তার তুমি একটা এক্সপ্রেশন পেয়ে গেলে 1 প্লাস M/N RTLN CMC। এবার M/N এর যদি বিভিন্ন ভ্যালু বলে দেয় তুমি এটাকে ব্যবহার করতে পারবে। আচ্ছা, এইখানে এবারে যেটা কথা সেটা হচ্ছে যে এর একটা সিরিয়াস লিমিটেশন আছে, এই যে মডেলটা, এই মডেলটা সিরিয়াস লিমিটেশনটা হচ্ছে এই যে এখানে দেখো আমি প্রত্যেক ক্ষেত্রেই ধরে নিচ্ছি যে এনটা সারফ্যাক্ট্যান্ট জুড়ে তোমার মাইসেলি মলিকুলটা তৈরি হচ্ছে। তাহলে তাহলে মানে অ্যাজিভ আমি ধরে নিচ্ছি যে যে মাইসেলিগুলো তৈরি হলো তারা তো অ্যাকচুয়ালি ম্যাক্রোমলিকুল বা পলিমারিক, মানে ম্যাক্রোমলিকুল তুমি ধরতে পারো, তারা বেসিক্যালি মনোডিসপাস। মনোডিসপাস মানে হচ্ছে যে দেখো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এটা হওয়া খুব আনলাইকলি যে প্রত্যেকটা ক্ষেত্রে জাস্ট তোমার লেটস সে 100টা মনোমার জুড়ে গিয়ে বা 100টা সারফ্যাক্ট্যান্ট মলিকুল জুড়ে গিয়েই তোমার মাইসেলিটা তৈরি হচ্ছে, এটা কিন্তু সবসময় এটা খুব আনলাইকলি। তাহলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই যে যখন তুমি এক্সপেরিমেন্টাল কন্ডিশনে তুমি একটা মাইসেলি তৈরি করবে ফর্ম সারফ্যাক্ট্যান্ট মলিকুল, কিছু মাইসেলিতে সারফ্যাক্ট্যান্ট মলিকুলের সংখ্যা কম থাকবে, কোথাও বেশি থাকবে, অর্থাৎ তুমি যে মাইসেলিটা পাচ্ছ বা মাইসেলার স্যাম্পেলটা পাচ্ছ দিস হ্যাজ টু বি পলিডিসপাস, কিন্তু এখানে সবসময় ধরে নেওয়া হচ্ছে এটা হচ্ছে মনোডিসপাস। তার মানে এই যে মডেলের একটা লিমিটেশন হচ্ছে লিমিটেশন অফ মাস অ্যাকশন মডেল, সেটা হচ্ছে যে ইট অ্যাজিউমস দ্যাট the micelle is
monodisperse. That is, in each case, equal number of surfactants are associated to form micelle, but this should not be the case as proved from experiment. এক্সপেরিমেন্ট কিন্তু সে কথা বলে না। এক্সপেরিমেন্ট দেখা যায় যে এরা ইউজুয়ালি হচ্ছে পলিডিসপার্স, যেমন পলিমারের ক্ষেত্রেও তুমি দেখেছো যে এটা ইউজুয়ালি হচ্ছে পলিডিসপার্স, সেটাই হওয়া উচিত কিন্তু। ঠিক আছে, তাহলে কি হলো না, ইট অ্যাজিউমস, এই যে মাস অ্যাকশন মডেলটা আমি শুরু করেছি যে এনটা সারফ্যাক্ট্যান্ট থেকে তোমার মাইসেল এটা তৈরি হচ্ছে, এটা অ্যাজিউম করছে যে মাইসেলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মনোডিসপার্স, বাট ইন ইচ কেস, তার মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে ইন ইচ কেস ইকুয়াল নাম্বার of surfactants are associated to form micelle, but this should not be the case as proved from experiment. কিন্তু এক্সপেরিমেন্ট কিন্তু অন্য কথা বলে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা ওই মাস অ্যাকশন মডেল সেইখান থেকে যে থার্মোডাইনামিক্সটাকে করা যায় সেটাকে করলাম। দেখো যা করেছে তাতে কারো কোনো অসুবিধা আছে নাকি, মানে আমি এই যে পরের ডেরিভেশনটাকে করলাম সেই পরের ডেরিভেশনটা কোথাও কিছু বুঝতে অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রেখে দিই। তাহলে নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে কি কি জিনিস করে আমরা শেষ করবো একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে এই যে থার্মোডাইনামিক্স নিয়ে কথাবার্তা বলছি, তার যে সিউডোফেজ মডেলটা, সিউডোফেজ মডেল অথবা তুমি এটাকে বলতে পারো ফেজ সেপারেশন মডেল, এইটাকে করব। আচ্ছা, নেক্সট যেটা করব যে এই যে কাউন্টার আয়ন দিয়ে তোমার বাইন্ডিংটা হচ্ছে, হ্যাঁ মানে যেটা কথা হচ্ছে যে এমটা, ওই এমটা তার ভ্যালুটা বের করতে চাইবো, তাহলে বা m/n যেটা সেই ভ্যালুটা একটু বের করতে চাইবো আর কি, সেটা বলে কাউন্টার আয়ন বাইন্ডিং, সেইটা একটুখানি দেখতে হবে। কাউন্টার আয়ন বাইন্ডিং অর্থাৎ m/n, m/n এর ভ্যালুটা কিরকম ভাবে ক্যালকুলেট করা যেতে পারে সেইটা একটুখানি জাস্ট আলোচনা করার দরকার আছে এইটা। তাহলে এই দুটো জিনিসই জাস্ট আমাদের মেইনলি আলোচনা করার দরকার, এবং তার সঙ্গে সঙ্গে যেটা সিলেবাসে তোমার বাকি আছে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইমালশন, এই ইমালশন নিয়ে কিছু কথাবার্তা বলা, ম্যাক্রো এবং মাইক্রো ইমালশন নিয়ে কিছু কথাবার্তা বলবো। আর এইগুলো করতে করতে যদি আমাদের টাইম পারমিট করে তাহলে আরো দু তিনটে জিনিস একটুখানি আমি দেখে নেব। সেটা হচ্ছে একটাকে বলে ট্রাউবেজ রুল বলে একটা জিনিস আছে আর কি, সেটা একটুখানি দরকার আর কি, সেটা একটুখানি বলে দেবো। সেগুলো সব এর সঙ্গে রিলেটেড আর কি, ট্রাউবেজ রুল সেটাকে আমি বলবো। HLB মেথড বলে একটা জিনিস আছে আর কি, যেটাকে বলা হাইড্রোফিলিক লায়োফিলিক ব্যালেন্স, HLB, হাইড্রোফিলিক লায়োফিলিক ব্যালেন্স, সেটা তোমার জানতে হয়। আচ্ছা, মাইসেলি যখন তৈরি হয় তাহলে মাইসেলিক প্যাকিং প্যারামিটার বলে একটা জিনিস আছে আর কি, সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলবো, সেটা মাইসেলি রিলেটেড আর কি সব কটা। মাইসেলিক প্যাকিং প্যারামিটার বলে একটা জিনিস আছে, সেটা কিন্তু সময় পারমিট করে আমরা কিছুটা বলবো। এছাড়া হচ্ছে সারফেস ফিল্ম নিয়ে কিছু কথাবার্তা অনেক সময় হয়তো করার দরকার হতে পারে আর কি। সারফেস ফিল্ম সেটা মাইসেলির সঙ্গে অ্যাসোসিয়েটেড না, কিন্তু তোমার ওই লিকুইডের মানে সলিডের অ্যাডজর্পশন অন লিকুইড সারফেস তার সঙ্গে অ্যাসোসিয়েটেড আর কি। যদি টাইম পারমিট করে সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি, করলে আমাদের টোটাল সিলেবাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে বলো, তোমাদের কোনো অসুবিধা থাকলে বলো।